মেজর আফনান সাদিক গুনে গুনে আমার থেকে 12 বছরের বড়। তোমরা এই বয়স্ক লোকটার সাথে আমার বিয়ে দাও কি করে? মেয়ের মুখে এমন কথা শুনে রান্নাঘর হতে দৌড়ে আসে অর্পিতা বেগম। সাথে সাথে বলে ওঠে, অন্তরা, তুই কি পাগল হয়েছিস? আস্তে কথা বল। কেন আসতে বলার কি আছে? ওনারা পাশের রুমে আছেন, তাড়াতাড়ি শাড়িটা পরে ফেল, আর একটা কথাও বলবি না তুই। অন্তরা এবার বেশ বিরক্ত হয়। মাত্র কোচিং থেকে এসেছে, এখন এসব। তার মা এই ছেলের কথা অনেকদিন যাবতই বলেছে তাকে, তবে সে তোয়াক্কা করেনি। তবে সত্যি সত্যি যে বাড়ি অবধি নিয়ে আসবে কে জানতো। মা, আর 2 মাস পর এডমিশন, আর এখন বিয়ের কথা তুলো কিভাবে তুমি? কেন, সমস্যা কোথায়? আমাদের সাত কপালের ভাগ্য এত বড় একজন অফিসারের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তোর কাকি। অন্তরা ভ্রু কুচকে মায়ের দিকে তাকিয়ে থাকে। যেই কাকি একটা ভালো থ্রিপিস পেলে আগে নিজের মেয়েকে পড়িয়ে তারপর অন্তরাকে দেখতে দেয়, সে কিভাবে এত ভালো ছেলে পেয়ে নিজের ভার্সিটি পড়ুয়া মেয়ের জায়গায় তাকে বিয়ে দিতে যাচ্ছে। অন্তরার ছোট্ট মাথায় তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে নাড়া দিচ্ছে, বারবার বলছে, অন্তরা বেবি কুছ তো গড়বড় হ্যাঁ। শোন, ছেলের বাবা বলেছে মেয়ে পছন্দ হলে 1 সপ্তাহের মধ্যে বউ করে নিয়ে যাবে। ছেলের হাতে বেশি ছুটিও নেই। কি? তবে সোনা গয়না কোনো কিছুর কমতি হবে না। রাজি হয়ে যা মা আমার, তোর কাকার উপর পড়ে পড়েই তো খাচ্ছি। এবার যদি একটু দায় সারতে পারি। ছেলেটা খুব ভালো। অন্তরার বেশ খারাপ লাগে কথাটা শুনে। সত্য কথা হয়তো এর জন্যই এত দিতে হয়। তার বাবার চাকুরি নেই আজ 3 বছর যাবৎ, তাই পড়ে পড়ে খেতে হচ্ছে চাচার ওপর। যৌথ পরিবার। চাচা অন্তরাকে নিজের মেয়ের মতো ভালোবাসলেও কাকি কখনো তা মানতে পারেনি। হয়তো তার মন একটু জয় করতেই বিয়ে নিয়ে মায়ের এত তাড়াহুড়ো। বাবাও হয়তো ভেতরে তাদের সাথে বসে গল্প করছে। অন্তরা বোঝে এখন আর তর্ক করে লাভ নেই। সেও শাড়ি পরে মায়ের সাথে ভেতরে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এত জোরে বলল যে সবাই হাঁ হাঁ করে তাকিয়ে আছে। বোকা বনে চলে গেল অন্তরা। এটা কি করলো? সারা জীবন ফেসবুকে এমন মজার ঘটনা শুনে কত হাসতো সবার উপর, আজ নিজেই এই ভুল করে বসলো। অতি আবেগে সালামের জায়গায় বিসমিল্লা। আজ মায়ের খুন্তির বাড়ি একটাও নিচে পড়বে না। না মানে আসসালামু আলাইকুম। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। লজ্জায় নাক কেটে যাচ্ছে অন্তরার। অন্তরার বাবা মাও বেশ বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে গিয়েছে। অন্তরার মা বলে ওঠে, আসলে প্রথমবার তো একটু ঘাবড়ে গেছে। না না, সমস্যা নেই, ছোট মানুষ, ওকে এদিকে এনে বসান। পাত্রের বাবা আরিফুল ইসলাম কথাটি বলে ওঠেন। তিনি রিটায়ার্ড আর্মি অফিসার। ছেলের জন্য অন্তরাকে আগে থেকেই পছন্দ ছিল তার। একদিন মার্কেটের সামনে দাঁড়িয়ে নিজের গাড়ির জন্য অপেক্ষা করছিল সে। তখনই অন্তরাকে দেখে রাস্তার কিছু পথ শিশুকে খাবার কিনে দিতে। তখনই ঠিক করে ফেলেন এই মিষ্টি মেয়েটাকে বাড়ির বউ করবেন। অবশ্য ঠিকানা বের করে এই অবধি আসতে খুব ঝামেলাও হয়েছে, সে আরেক ব্যাপার। ওকে দাঁড় করিয়ে রেখেছেন কেন আন্টি? বসতে বলুন। আফনানের পাশে বসে সুন্দর মেয়েটা বলে উঠল। পরে নানান জিজ্ঞাসাবাদে বোঝা গেল মেয়েটির নাম রোদেলা, আফনানের বড় বোন। দু পরিবারই নানান বিষয়ে কথা বলতে থাকলো। এই পুরো সময়ে অন্তরা একবারও চোখ তুলে তাকিয়ে দেখেনি পাত্রর দিকে। শেষে সবার দিকে সব কিছু পছন্দ হলেই আফনানের বাবা বলে ওঠেন, তো এবার ছেলে মেয়েকে আলাদা কথা বলতে দেওয়া উচিত একটু। অন্তরার মা না করতে যাবে তখনই অন্তরার বাবা ইশারায় তা করতে মানা করেন। তার বিশ্বাস রাগের মাথায় মেয়ে এমন কিছুই করবে না যাতে তার সম্মানহানি হয়। অন্তরাকে তার মা বলেন, যা, আফনান বাবাকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয়। অন্তরা উঠে তাই করলো। অন্তরাদের বাড়ির ছাদে তেমন রোদ পড়ে না। বাড়ির ছাদে বড় বড় ফলের গাছ লাগিয়েছে তার মা। অন্তরাও শখ করে ছোট ছোট ফুল গাছ দিয়ে ভরে ফেলেছে ছাদটাকে। দূর থেকেও সবার তাদের বাড়ির ছাদটা চোখে পড়বে। নীরবতা ভেঙে আফনানি বলে উঠল, বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়, আপনি বিয়েটা ভেঙে দিন। এই প্রথম পাত্রের কণ্ঠ শুনে তার চেহারার দিকে তাকালো অন্তরা। সাথে সাথে থমকে যায়। লম্বা চওড়া সুঠাম দেহের এই পুরুষটির সাথে তার বিয়ে? পুরুষ মানুষ এত সুন্দর হয় নাকি? সে নিজে শ্যামল বর্ণের, না ফর্সা না কালো।
তবে এই ছেলে একদম ফর্সা, সাথে মুখের চাপদাড়ি আর ওই উঁচু নাকটা যেন তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে? এর বয়স 30। নিজেকে নিজে প্রশ্ন করে অন্তরা, তবে কোথায় যেন দেখেছে মনে হয়। হঠাৎ মনে পড়ে সেই আর্মি ক্যাম্পের পাশের ঘটনা, সাথে সাথে চিল্লিয়ে বলে ওঠে, এই আপনি সেই আর্মিটা না, এই যে আমাকে বাঁচিয়েছিলেন? আফনান অন্তরার দিকে তাকায়। মেয়েটার স্মরণ শক্তি ভালো, এতদিন মনে রেখেছে। তবে আফরানের চেহারা দেখে অন্তরা কিছু বুঝতে পারছে না। অন্তরা সেই দিনের কথা মনে আছে কিনা, বা তার অন্তরাকে এখন দেখে পছন্দ হয়েছে কিনা ইত্যাদি কিছুই বোঝা যায় না ওকে দেখে। চোখ মুখ বেশ শক্ত করে রাখে। অন্তরা মনে মনে ভাবে, মানলাম বড় কোনো অফিসার, তবে তার ব্যক্তিত্ব থাকবে তার কাজের ক্ষেত্রে। এখানে কেন? তারপরে মনে পড়ল একটু আগে না সে বলল বিয়ে ভাঙতে। অন্তরা জিহ্বায় কামড় দিয়ে ভাবল, না, এই ছেলে লাখে না কোটিতে এক, একে ছাড়া যাবে না। তবে এমন নিম গাছ মার্কা লোকের সাথে সারা জীবন থাকবে কিভাবে? পরে ভাবলো সব দিক দিয়ে তো 100তে 100 পাওয়া যাবে না, একেই লাগবে অন্তরার। অন্তরা হঠাৎ আফনানের শার্টের কাঁধের অংশটা একটু টেনে নিজের কাছে নিয়ে আসলো। আফনান ভ্রু কুচকে তাকাতেই অন্তরা ফিসফিসিয়ে বলে ওঠে, আমি বিয়ে ভাঙবো না। আপনার সমস্যা হলে আপনি না করেন। আমি এখন নিচে গিয়ে মাকে বলবো ছেলে 100তে 100, আমি একেই বিয়ে করব। আফনান এবার বেশ বিরক্ত হয়। মেয়েটা নিজেও জানে না সে কত বড় হিংস্র জন্তুদের গুহায় পাড়া দিচ্ছে। তবে এই মেয়েকে বুঝিয়েও লাভ হবে বলে আফনানের মনে হয় না। এদিকে অন্তরা খুশি মনে নাচতে নাচতে নিচে যেতে থাকে। কেউ নিজের বিয়েতে এত খুশি হয় এই মেয়েকে না দেখলে আফনান বুঝতো না। একটা হালকা গোলাপি শাড়ির কুচি ধরে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নামছে অন্তরা। লম্বা সিল্কি চুলগুলো বাতাসে উঠছে। আফনান চোখ সরিয়ে নেয়। পেছন পেছন নামতে নামতে নিজেকে বলে, মায়া বলা যাবে না আফনান, নো ওয়ে। পাশের ফুল গাছ হতে দুটো লাল প্রজাপতি পরস্পর খেলা করতে করতে উড়ে গেল। দুপুরের প্রচণ্ড গরমে বাস স্ট্যান্ডে রোদে দাঁড়িয়ে আছে রোদেলা। গরমে ঘেমে অবস্থা বেহাল, বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে। আজ হয়তো অফিস যেতে দেরি হয়ে যাবে। কপালের ঘামে ভিজে যাওয়া চুলগুলো কানের পেছনে গুজে দেয়। সেফটি ডিউটির এই এক সমস্যা। যারা দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে তাদেরই জ্যামে আটকানো, বাস না পাওয়া, এইসব সমস্যা ফেস করতে হয়। এক মুহূর্তের জন্য যারা রেগুলার বাসে যাতায়াত করে তাদের জন্য খারাপ লাগে রোদেলার। পরক্ষণেই মনে পড়ে হাতে সময় নেই, তাই স্টান পার হয়েই অফিসের দিকে হাঁটতে থাকে। আজই গাড়িটা নষ্ট হতে হলো। একা একা বিড়বিড় করতে থাকে রোদেলা। একটা গাড়ি নিয়ে বাকি সবাই গিয়েছে আফনানের বিয়ের মার্কেট করতে, আর একটা নিয়ে রোদেলা রওনা হচ্ছিল। তখনই দেখে গাড়ির সমস্যা। না চাইতেও বাসে যেতে হবে আজ। চাকরিটা যেন কোনোভাবে না যায়। মাত্র কলেজ পাশ করে চাকরি যে পেয়েছে এটাই তো অনেক। যদিও বাড়ির কেউই চায় না সে এইসব করুক, তাদের তো টাকা পয়সার অভাব নেই। তবে রোদেলার একটাই কথা, সে স্বাবলম্বী হবে। বাস স্ট্যান্ডের কিছুটা দূরে আসতেই একটা বাস পাওয়া গেল। দূর থেকে আসতে দেখেই রোদেলা হাত নাড়ালো। যাক, অফিসে যেতেই বেশি দেরি হবে না। বাস এসে থামলো। রোদেলা উঠে দেখে বাস পুরো ভর্তি। মেয়েদের সিটেও ছেলেরা বসে আছে। তবে এইসব লোকেদের সাথে কথা বলতে গেলে ফেমিনিস্ট ট্যাগ লাগিয়ে দেবে, তাই অযথা কথা না বলে রোদেলা সিট খুঁজতে লাগলো। একদম পেছন হতে 2 সারি সামনে একটা সিট ফাঁকা আছে, তবে পাশে একটা ছেলে বসা। শ্যামলা গায়ের রঙের ছেলেটির গায়ে গাঢ় নীল রঙের শার্টটা বেশ বাজে দেখাচ্ছে। শ্যামলা হয়ে এই রং পড়েছে এই জন্য নয়, ঘেমে একাকার হয়ে আছে। তার উপর আবার আরামসে সিগারেট টানছে। শার্টের কয়েকটা বোতাম খোলা, চুলগুলো বেশ এলোমেলো, বকাটে বকাটে দেখাচ্ছে। রোদেলা পাশে বসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। আফা সইরা যান, যাত্রী উঠবো। কন্ডাক্টরের গলার আওয়াজে তাড়াতাড়ি সামনে এগোতে থাকে রোদেলা। ছেলেটার পাশে গিয়ে দাঁড়ায়। একটু ভিতরে যান, আমি বসবো। রোদেলার কণ্ঠ পেয়ে উপরে তাকায় ছেলেটা। নাম তার ইয়াসিন। পা থেকে মাথা অবধি রোদেলাকে দেখে বলে, আপনি ভেতরে যান। ইয়াসিন উঠে বাহিরে আসে। রোদেলার কাছে ছেলেটাকে বেশ অভদ্র মনে হয়। মেয়ে মানুষ দেখেও নিজের সিট ছাড়তে চাচ্ছে না। বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে জানালার পাশে সিটটাই বসে। সবার এই সিট ভালো লাগলেও তার জানালার পাশে বসতে ভয় হয়। এর কারণও অবশ্য আছে। ছেলেটা কি এখনো সিগারেট খাবে?
মনে মনে ভাবতে থাকলো রোদেলা। দেখে যেমন বকেটে মনে হয়, ফেলতে বললে না জানি বাসের ঝাঁকুনির সুযোগে গায়ে হাত দিয়ে বসে। এইসব ছেলেদের বিশ্বাস নেই, মুখে একটা বাজে রিয়াকশন দিয়ে বসে থাকে সে। ইয়াসিন পাশের সিটটায় বসে সাথে সাথে জানালা দিয়ে ঢিল মেরে সিগারেট ফেলে দেয়, আর রোদেলার দিকে তাকিয়ে বলে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার ম্যাম। রোদেলা বেশ অবাক চোখে ইয়াসিনের দিকে তাকায়। ছেলেটা মাইন্ড রিডার নাকি, মনের কথা পড়তে পারে? ইয়াসিন ঠোঁট পাকিয়ে হেসে উত্তর দেয়, অবাক হওয়ার কিছু নেই ম্যাম, আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আমার সম্পর্কে আপনি কি কি ভাবতে পারেন। রোদেলা বেশ লজ্জায় পড়ে যায় আর বলতে লাগে, না আসলে সমস্যা নেই, আমরা গরিব রাস্তার ছেলে পিলে, আমাদের এসবের অভ্যাস আছে। রোদেলা কপাল কুঁচকে প্রশ্ন করে। মানে ইয়াসিন হেসে উত্তর দেয়, মানে আমরা তো গরিব ঘরের যেমন ছেলে মেয়ে, পোশাক আশাকও তেমন দামি না, গায়ের রং কালো, আমাদের পাশে বসতে আপনাদের মতন ভালো ঘরের মেয়েদের একটু সমস্যা হবেই। আপনি যা ভাবছেন আসলে তা না। সেটাই তো ম্যাম, সেটাই। আপনি যে আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভাবছিলেন তা আমি দেখেছি। ধরুন আমার জায়গায় একটা ফর্সা সুদর্শন ছেলে খুব পরিপাটি হয়ে দামি শার্ট পরে বসে আছে, তখন সিগারেট খেতে দেখলে বা সিট ছেড়ে উঠতে না চাইতো মন খারাপ ভাবতেন না। আসলে এটা হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার, আপনার দোষ নেই। রোদেলা চুপ হয়ে যায়। আসলে কি ছেলেটার কথা সঠিক? হয়তো ঠিকই বলছে। আজকাল সবাই খুব সহজে মানুষের পোশাক বা বাহ্যিক সৌন্দর্য দেখে সে খারাপ না ভালো তা সিদ্ধান্ত নিয়ে নেয়। রোদেলাও হয়তো তেমন কিছু করেছে। সে নিজের কৃতকর্মে লজ্জা পেয়ে বলল, সরি। সরি বলার কিছুই নেই ম্যাম, আমি আপনাকে ভেতরে সিটে বসতে বলেছি কারণ পরে বাসে ভিড় বাড়বে, তখন দাঁড়িয়ে থাকায় অজুহাতে অনেকে হয়তো আপনাকে স্পর্শ করতো, সেটা মনে হয় ঠিক হতো না, এজন্য। জি ধন্যবাদ। আর বারবার ম্যাম ডাকার প্রয়োজন নেই, আমার নাম রোদেলা। রুলস নাম্বার 1 ফর গার্লস, 2 মিনিট কথা বলতেই কাউকে ভালো মনে হলেই নিজের পরিচয় বলতে নেই। রোদেলা আর কিছু বলে না, অন্যদিকে ফিরে বাহির দেখতে থাকে। ছেলেটার কথায় তাকে বেশ শিক্ষিত ভালো পরিবারের মনে হয়। রোদেলা ভাবে, কি অল্প কথায় রোদেলাকে বাজিমাত করে ফেললো লোকটা, ইন্টেলিজেন্ট। তবে সাথে সাথে খেয়াল হলো ছেলেটা তাকে ম্যাম ডাকার কারণও আছে। ছেলেটার বয়স 27 কি 28 হবে, তার থেকে প্রায় 5 বছরের ছোট। আর তার বয়স। বাসের জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখে একটা তার ছেলের হাসি হাসল রোদেলা। যতই স্মার্টভাবে চলাফেরা করুক, চেহারার হালকা ভাঁজ, চোখের নিজের কালো দাগ, সব কিছুই যেন তার 32 বছর বয়সের সাক্ষ্য দিচ্ছে। কথায় আছে মেয়েরা 20তেই বুড়ি, সেই হিসেব করতে গেলে তার এখন অনেক বয়স। এখন হয়তো স্বামী সন্তান নিয়ে তার ঘর করার কথা ছিল, অথচ সে কী করছে? একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রোদেলা। নিজের জীবনে ঘটে যাওয়া সব কিছুর হিসেব মেলাতে থাকে। সবটা এমন না হলেও পারত। এদিকে ইয়াসিন ফোন স্ক্রল করতে করতে চোখটা বাঁকা করে রোদেলার দিকে তাকায়। মেয়েটা যথেষ্ট স্মার্ট ও শালীন, তবে বয়সটা ঠিক ধরা যাচ্ছে না। তার সমবয়সী হতে পারে বা কিছুটা সিনিয়র। 20 বছরের যুবতী তো আর নয়। পর মুহূর্তেই ভাবে আর মনে মনে বলে, হু কেয়ার্স। নিজের কাজে আবারও মগ্ন হয়ে পড়ে সে। এদিকে শপিং মলে এসেছে আফনানের পুরো পরিবার। তার বাবা, ফুফু, ফুফাতো ভাই সায়েম আর এক চাচাতো বোন দিয়া। অ্যাডজাস্ট ফ্যামিলি ওদের, সবাই এক বাড়িতেই থাকে। ফুফা মারা যাওয়ার পর ফুফু তাদের সাথেই থাকে। এখন সবার উদ্দেশ্য বিয়ের মার্কেট। অন্তরাকেও সাথে নিয়ে এসেছে, তার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। সাথে তার কাকাতো বোনও এসেছে, ফারিয়া নাম তার, খুব গায়ে পড়া স্বভাবের। এজন্য আফনান মুখ আরও গোমরা করে রেখেছে। ভাবতেই অবাক লাগে, তার একটা থ্রেড শুনে বড় বড় সন্ত্রাসদের অবস্থা খারাপ হয়ে যায়। তার পুরো আর্মি ক্যাম্পের যথেষ্ট সুনাম আছে, সবাই তাকে কত সম্মান করে, অথচ বিয়ের ব্যাপারে তার হাত পা বাঁধা। না চাইতেও এইসব শপিং ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। ওইদিকে কিছুদিন পর কত গুরুত্বপূর্ণ মিশনে তার যেতে হবে, সেই সব নিয়ে আরেক চিন্তা। ওফ, সে আর পারছে না। সবাই যখন সব কাপড় দেখতে ব্যস্ত, সেই সব ঝামেলা থেকে বাঁচতে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। হঠাৎ মনে হয় পিছে কেউ আছে, আর তখনই শুনতে পায় সেই বিখ্যাত লাইন, এ কি রন বাজা বাজে ঘন ঘন ঝন ঝন রন 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 ঝন ঝন। তাকিয়ে দেখে অন্তরা সব কয়টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। আফনান বিরক্ত মাখা মুখ নিয়ে বলে, এখানে কি?
সে কি দশমি দশমি ধুমকি ধুমকি ধামা ধিম ধিম ধামা ধিম ধিমি গমকি গমকি। কিসব বলছো? কবিতা, ভাবলাম একা বোর হচ্ছেন তাই আবৃত্তি শোনাতে আসলাম। ফর গড সেক, যাও প্লিজ। কেউ দেখলে ইতস্তত ফিল হবে। আর কবিতা শুনতে চাচ্ছি না। ওটে চোটে চোটে ছোট লোটে ফটো। আফনান হঠাৎ অন্তরার মুখ এক হাত দিয়ে চেপে ধরে। অন্তরা কিছু বুঝে ওঠার আগে অন্য হাত দিয়ে টেনে পাশেই এক ড্রেস চেঞ্জিং রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। জায়গাটা খুব ছোট, অল্প সময়ে এত কিছু হওয়ায় অন্তরা কিছুটা স্থির হয়ে গিয়েছে। আফনান ওর সামনে এগোতে থাকে। অন্তরা অবুঝের মতো মুখ করে পেছাতে পেছাতে একদম দেয়ালে আয়নায় গিয়ে থাকে। আফনান এক হাত ওর পকেটে রেখে অন্য হাত আয়নার উপরে রাখে। অনেকটা ঝুঁকে পড়ে অন্তরার উপর। ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে অন্তরা। আফনান তো মোটেও অমন ছেলে না, ভদ্র দায়িত্ববান একজন পুরুষ। কি করতে চলেছে ও? জেনে বুঝে বিষধর সাপ পালতে চাইছো মেয়ে? ছবুলকে টিকতে পারবে তো? অন্তরা কাপা কাপা কণ্ঠেই বলে, মানে? I can be the most dangerous human you have ever seen. আফনানের কথা শুনে চোখ মেলে তাকায় অন্তরা। কি বোঝাতে চাইছেন উনি? আফনান পকেট থেকে একটা হাত বের করে অন্তরার বাম গালের ওপর আলতো করে ছোঁয়ায়। বৃদ্ধা আঙুল ঠোঁটের ওপর রেখে কিছুটা নাড়াতে থাকে। এই স্পর্শে অন্তরার ঠোঁটগুলো বারবার কেঁপে উঠছে। অন্তরার কি হলো কে জানে, হঠাৎ ডুকরে কেঁদে উঠল। আফনান এক ঝটকায় ওর থেকে একদম দূরে সরে যায়। সে চেয়েছিল মেয়েটা ভয় পাক, ওকে খারাপ ভেবে বিয়ে ভেঙে দিক, এতেই ওর মঙ্গল। তবে এতটা ভয় পেয়ে কেঁদে উঠবে তা ভাবেনি। তবে আফনান কিছু বলার আগেই অন্তরা বলে ওঠে, ওয়াও, আই লাভ ডার্ক রোম্যান্স। আপনি চাইলে আমাকে ছুরি দিয়ে কেটেও ফেলতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। আফনান ওর কথা শুনে বোকা বনে চলে যায়। কি করতে চাইলো আর হলোটা কি? মেয়েটা কি পাগল? পুরো পরিকল্পনা ভেস্তে যেতে দেখে রাগে দরজা খুলে বেরিয়ে যেতে নিলেই দেখে ফুফাতো ভাই সায়েম দাঁড়িয়ে। এই ছেলে যেই পাজি, না জানি এখন কি বলে। এদিকে সায়েম উঁকি মেরে দেখে ভেতরে অন্তরাও আছে। বড় বড় চোখ করে আফনানের দিকে তাকায়। আফনান বিরক্তি মাখা মুখ নিয়ে বলে, কি ডিস্টার্ব করলে মনে হয়? তুই যা ভাবছিস তেমন কিছু না। হাই হাই গো, আমগো এই বড় গুমরমুখ ভাইরে আমরা করলা ভাবছিলাম, এই দেখি মিষ্টি কুমড়া আমগো থেকে 2 ধাপ আগায় আছে। বেশি বকছিস কিন্তু। সায়েম কিছু না বলে একটা ভোঁ দৌড় লাগায়। আফনানও একবার অন্তরার দিকে তাকিয়ে সায়েমের পিছে তাড়াতাড়ি যেতে থাকে। না জানি এই ছেলে সবার সামনে কিছু বলে বসে। অন্তরা এসব দেখে মুচকি হেসে একা একাই বলে ওঠে, আই ক্যান বি দ্য মোস্ট জামাই পাগল গার্ল ইউ হ্যাভ এভার সিন। সারাদিনের ক্লান্তি শেষে রাতে বাসায় ফিরেছে রোদেলা। দেখে ড্রয়িং রুমে বসে সবাই বিয়ের কেনাকাটা দেখছে। রোদেলা পাশ কাটিয়ে চলে যেতে নিলে দিয়ার চোখে পড়ে। আপু দেখে যাও, সব কিনেছি আমরা, তুমি তো আসলে না। রোদেলা মলিন হেসে যেই না কাছে যেতে নিল, তখনই এক মাঝবয়সী মহিলাকে বসে থাকতে দেখে থমকে দাঁড়ালো। আর কত বছর এই মানুষটা তার সাথে ভালো করে কথা বলে না। সম্পর্কে সে রোদেলা আর আফনানের মা। এখন রোদেলা গেলে সে উঠে যাবে। রোদেলা যেতে নিয়েও যায়নি, চুপ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। উপস্থিত সবাই বিষয়টা দেখে মনমরা হয়ে যায়, তবে কারো কিছু করার নেই। রুমা বেগমের মুখের ওপর কথা বলার সাহস এই বাড়ির কারণে। তাকে এত বুঝেও মা মেয়ের সম্পর্ক ঠিক করা যায়নি। এখন একভাবে সবাই সব আশাই ছেড়ে দিয়েছে, অথচ এই সবে রোদেলার কোনো দোষই ছিল না। তবে আফনানের বিষয়টা চোখে ঠিকই পড়েছে। নিজের মুঠি শক্ত করে সে একাই বলে ওঠে, ডোন্ট ওয়ারি রোদাপু, তোর সাথে যারা অন্যায় করেছে প্রত্যেককে আমি নিজ হাতে শাস্তি দেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এমন সময় হঠাৎ আননোন নাম্বার থেকে আফনানের ফোনে একটা কল আসলো। আফনান কল ধরতে বাড়ির বাহিরে বেরিয়ে হাঁটতে হাঁটতে গ্যারেজের সামনে চলে আসে। কলটা রিসিভ করতে কেউ বলে ওঠে, কেমন আছেন মেজর আফনান সাদিক? জি, কে বলছেন? ওপাশ থেকে হো হো করে হাসির আওয়াজ শোনা গেল। লোকটা আবার বলে উঠল, এত তাড়াতাড়ি ভুলে গেলে মাই ডিয়ার জুনিয়র। জুনিয়র শব্দটা শুনেই আফনান বুঝে গেল ফোনের অপর প্রান্তিকে। রাগে তার মুখ চোয়াল সব শক্ত হয়ে উঠল। ফর্সা ঘাড়ের প্রতিটা রগ যেন দেখা যাচ্ছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে।
কি হলো মিস্টার দেশপ্রেমিক? খুব পুরনো স্মৃতি তাড়া করছে মনে হয়। চুপ জানোর বাচ্চা, তোর মতো কুত্তার বাচ্চারা দেশ ও দশের শত্রু। এই দেশের মাটিতে বড় হয়ে তোরা এই দেশের ক্ষতি করিস, এই দেশের বন্ধুর ইজ্জত নিস, আর দেশের মাঝে মাদক ছড়াস। আপনার তোর রাগ জেদ এখনো তোর বাচ্চাকালের মতোই আছে। শুনলাম বিয়ে করতে যাচ্ছিস, একটু সাবধানে রাখিস তোর বউকে বিয়ের পর, না জানি তোর বোনের মতো। চুপ, একদম চুপ। আর একটা কথা বললাম, এক্ষুনি তোর আড্ডাখানা এসে তোকে জানে মেরে মাটিতে পুঁতে ফেলবো। আমাকে আর কত হাসাবি বলতো? পুরনো সব ভুলে গেলি নাকি? তুই ছোট থেকে একটু বেশি দেশের প্রতি টান দেখাস, যার ফল তোর বউ। রিদওয়ান, আর একটা কথা বললে তোর জীব আমি ছিঁড়ে ফেলবো। রিদওয়ান হাসতে হাসতে কল কেটে দেয়। আফনান নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে গাড়ির কাঁচের ওপর সজোরে একটা ঘুষি মারে। কাঁচ ভেঙে হাতের নানান জায়গায় ঢুকে যায়। টপ টপ করে রক্তের ফোঁটা বেয়ে বেয়ে পড়তে থাকে। কোনোভাবে নিজেকে সামলে সবার চোখ ফাঁকি দিয়ে দোতলায় নিজের রুমে চলে যায়। ফোনের গ্যালারি থেকে একজনের ছবি বের করে বলতে থাকে, বলেছিলাম মেয়ে দূরে থাকতে, থাকলে না তো প্রেমের দহনে নিচে পড়বে, আমাকে পড়িয়ে ছাই করে দিবে। আফনান ভাবতে লাগলো, খুব দ্রুত মিশনটার প্রস্তুতি নিয়ে তা সফল করতে হবে। ল্যাপটপটা হাতে নিয়ে দ্রুত হেড অফিসে একটা মেইল পাঠালো। সে তার ছুটি আরও 2 দিন কমিয়ে ফেলতে চাচ্ছে। বিয়ের পর দিনই সে আর্মি ক্যাম্পে ব্যাক করবে। আর যে হাতে উপায় নেই, ওখান থেকে লোক দিয়ে নজর রাখতে হবে বাড়ির সবার ওপর। উফ, একসাথে এতজনের জীবন সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আফনানকে। অজু করে নামাজের পাটি বিছিয়ে বসে পড়ল। রবের কাছে দুর্বলতা প্রকাশ করাই যায়। দুহাত ওই আল্লাহর পানে মেলে চাইতে লাগলো সব কিছু, যেন তার মনোবল আরও শক্ত হয়। পাপীদের প্রাপ্য শাস্তিটুকু যেন সে দিতে পারে। আজকে সকাল থেকে রূপচর্চায় ব্যস্ত অন্তরা। তার যেন ঈদ ঈদ লাগছে। তার খুশিতে কে কী ভাববে তার যায় আসে না। এই 18 বছর বয়সটাই এমন, সব কিছুতেই বেশি আবেগ। অন্তরার মা মেয়ের হঠাৎ রাজি হয়ে যাওয়া দেখে প্রথমে খুশি হলেও এখন বেশ লজ্জা পাচ্ছে। মেয়েটা এমন করে লাফাচ্ছে যেন বিয়ে করে জামাই সেই নিয়ে আসবে। অন্তরা, থামবি তুই? মায়ের কথায় চোখ থেকে শশার স্লাইড দুটো সরায় অন্তরা। অতঃপর মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে উঠল, তুমি তো চাইতে আমি বিয়ে করতে রাজি হই, এখন আবার কি সমস্যা? তোমার এমন হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে দিলে বুঝতা। অর্পিতা বোঝে অন্তরার সাথে কথা বলে আর লাভ নেই। পরে ভাবতে থাকে, এই বাচ্চা মেয়ে সংসার করতে পারবে তো? তাছাড়া সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে ও বাড়ির লোক সম্পর্কে তেমন একটা জানাও হয়নি। তবে এতটুকু বিশ্বাস ছেলেটা খুব ভালো, এজন্যই তো চিন্তাটা বেশি হয়। ভালো মানুষদের শত্রুর অভাব নেই। তাছাড়া যে চাকরি করে তা নিয়ে অনেকেই তো কত কিছু বলে। সেনাবাহিনীর স্ত্রী হতে হলে নাকি মনোবল খুব শক্ত রাখতে হয়। আচ্ছা, মেয়েটা বিয়ের পরও তো স্বামীর থেকে দূরেই থাকবে, সব কিছু সামলাতে পারবে তো? অর্পিতা বেগম রান্নার জন্য কিচেনে চলে গায়। কিরে, তোর তো দেখি ভাগ্য খুলে গেল। ফারিয়ার কথা শুনে দরজার দিকে তাকায় অন্তরা। এই মেয়েকে দেখলেই কেন জানি তার মেজাজ বিগড়ে যায়। সব কিছুতে অন্তরাকে হিংসে। সবার কাজিনদের মাঝে এমন একজন থাকবেই যে একটু হিংসুটে স্বভাবের। কেন? তোর তো সব কিছুতে আমার থেকে বেশি আছে, এই একটা জায়গায় না হয় একটু পেলামই। ফারিয়ার যেন কথাটা ভালো লাগলো না। সে অন্তরার পাশে গিয়ে বসলো। তার সব জেনে বিয়ে করতে যাচ্ছিস তো? কি জানবো, আজব। তার মানে তুই কিছুই বুঝিস না, এখনো বাচ্চা আছিস? অন্তরা ভ্রু কুঁচকে ফারিয়ার দিকে তাকালো। কি বলতে চাইছিস বলতো? তেমন কিছু না, শুধু বললাম দেখিস আবার বিয়ের পর দিনই তোকে না ফেলে চলে যায়। আর্মি নাকি একটু আনরোম্যান্টিক টাইপের হয়, দেশের চিন্তায় পরিবারের খেয়াল থাকে না। তুই কয়জন আর্মিকে চিনিস যে এত কথা বলছিস? আর তাছাড়া এটা তো গর্বের বিষয়। এর জন্য পুরুষের বড় বড় সাফল্যের পর তাদের স্ত্রীদের সম্মানের চোখে দেখা হয়, তুই বুঝবি না। বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিস না তুই? হলে হলাম। আচ্ছা, তুই কখনো কারো প্রেমে পড়েছিস? না মানে টাইম পাস তো করেছিস জানি, সত্যিকারের কারো কথা মনে হয়েছে যাকে নিয়ে পুরোটা জীবন থাকা যায়? না। কেন? তুই একদিনেই ওই ছেলের প্রেমে পড়েছিস বুঝি? একদিনে নয় প্রিয়, আরও কাহিনী আছে। একবার কলেজে পিকনিকে গিয়ে আমি একটা ঝামেলায় পড়েছিলাম, আর তখনই, সেসব পরে বলবো। তবে কি জানিস, তুই যেদিন কারো প্রেমে পড়বি ওই দিন বুঝবি।
এসব ফালতু বিষয়ের জন্য আমার কাছে সময় নেই। আমি কোনো নিজের ক্যারিয়ার নিয়ে আছি। এতই কেরিয়ার নিয়ে থাকলে আফনানকে পটানোর ট্রাই করেছিলি কেন তখন শপিং মলে? যাই হোক, অভিশাপ দিলাম, তুই এক বেকার ছন্ন ছাড়া ছেলের প্রেমে পড়বি। বেশি ম্যাচুরিটি দেখালে এমনই হয়। ফারিয়া ওর কথায় একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে মোটেও এমন মেয়ে না, সে কোনো বড় লোক হ্যান্ডসাম ছেলেকেই বিয়ে করবে। বিকেলে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আফনান কিছু কাজে বাহিরে গিয়েছিল, ফিরতে দেরি হয়ে যাচ্ছে। গাড়িতে বসে ড্রাইভিং করতে করতেই ফিরছে। এক হাত দিয়ে ড্রাইভ করছে, অন্য হাত দিয়ে একটা মোজোর বোতল ধরে আছে। একটু পরপর দুই ঠোঁটের মাছ দিয়ে একটু করে চুমুক দিচ্ছে। কোকাকোলা বয়কটের পর মোজোই সবার ভরসা। তার গাড়িটা বেশ দামি, বাটন ক্লিক করাতে ওপরের ছাদটা সরে গিয়ে ভাঁজ হয়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে আবহাওয়াটা খুব সুন্দর থাকে, একটা মিষ্টি বাতাস বয়ে বেড়াচ্ছে চারিদিকে। আকাশের রঙটা এখন একদম লাল, একটু তো উপভোগ করাই যায়। শরীরের সাদা শার্টটার সামনের দুটো বোতাম খোলা। একটু পর যখন বোতলে চুমুক দিচ্ছে, দেখতে বেশ আকর্ষণীয় লাগছে আফনানকে। রাস্তার পাশ দিয়ে অনেকেই বসে এই সময় আড্ডা দেয়, ফাস্টফুডের খাবার খায়। আফনানের গাড়ি আর রূপ দেখে যে কোনো মেয়ে একবার হলেও এদিকে তাকাতে বাধ্য। আফনান অবশ্য এসবে কোনো পাত্তা না দিয়ে শান্তিতে ড্রাইভ করতে থাকে আর ভাবে, কয়েকটা দিন একটু সহ্য করে নিও, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেব। আমাকে তো ঠিক করতেই হবে। এদিকে আফনানের বাড়িতে ছোট্ট করে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। একটু আগে ও বাড়িতে তত্ত্ব পাঠানো হয়েছে। সবাই হলুদের অনুষ্ঠানে খুব ব্যস্ত, তবে একজনের মুখে কোনো হাসি নেই। সে হলো চারু। সম্পর্কে সে সায়েমের আপন বোন। তার বিয়ে হয়েছে, একটা ছোট্ট মেয়েও আছে। তার স্বামী প্রবাসী হওয়ায় এ বাড়িতেই সে আছে। তবে বাড়ির এত সব অনুষ্ঠান তার একদম ভালো লাগছে না। নিজের কাজিন আফনানের জন্য তার মনে লুকিয়ে থাকা অনুভূতিকে অনেক দিন যাবৎ সে ধামা চাপা দিয়ে রেখেছে। তার স্বামী নির্ঘাত ভালো মানুষ ছিলেন বলেই এতটা ইগনোর করার পরও দিনের পর দিন সংসার করে গিয়েছে। শেষে আর অবহেলা সইতে না পেরে নিজের গর্ভবতী স্ত্রীকে রেখেই বাহিরের দেশে পাড়ি জমান তিনি। তাতে চারুর কিছু যায় আসে না। এই বাচ্চাটাও তার কাছে একটা মিস্টেক। নিজের সন্তানকে তেমন একটা ভালোবাসে না সে। কখনো কখনো সাহিত্যের কথাও সত্য হয়, সব মেয়েরা মমতাময়ী হয় না। তবে এসব কিছুই এবারে কেউ জানে না। দিয়ার শুধু মাঝে মাঝে একটু সন্দেহ হয়, তবে চারু মনের অনুভূতি কাউকে বুঝতে দেয়নি। শুধু দূর থেকে ভালোবেসে গিয়েছে আফনানকে। সে জানে এটা পাপ, তবে মন কি তা শোনে? এখন আফনানের বিয়েটা তার কাছে কাটা ঘাতে লবণের ছিটের মতো লাগছে। সব কাজিনরা মিলে নাচ গান করছে, মাইকে একের পর এক গান বেজে যাচ্ছে। যেভাবেই হোক অনুষ্ঠানটা শেষ হলো। পরের দিন বাড়িতে বিয়ের প্রস্তুতি। ফুলের ঘ্রাণে মোমো করছে পুরো রুমটা। খাটের ওপর লাল সাদা ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজানো। রুমের লাইট অফ, তবে তাতে কি, ছোট্ট ছোট্ট মোমবাতি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার আলোয় যেন আরও বেশ আবেদনময় লাগছে খাটে বসা তরুণী মেয়েটাকে। অন্তরা চুপিসারে উঠে গিয়ে লাগেজ থেকে ফোনটা বের করে। কি সুন্দর করে সাজিয়েছে আফনানের কাজিনটা এই রুমটাকে। আফনান আসছে না কেন? কত ছবি তোলা বাকি। বিয়েটা চোখের পলকে কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? দুপুরে 3 কবুল বলে আজীবনের জন্য এই লোকটার হয়ে গিয়েছে সে। আজ বিকেলেই এ বাড়িতে এসেছে অন্তরা। প্রথমে ভেবেছিল সবাই না জানি কেমন হয়, হিন্দি সিরিয়ালের মতো কোনো কুটনি শাশুড়ি না জানি কপালে আসে। তবে সবাই এত ভালো হবে সেটা কল্পনার অনেকটা বাহিরেই ছিল। সবাই কতটা ভালো, আর সব কাজিনদের মাঝে এত ভালো সম্পর্ক বলার বাহিরে। তবে সবচেয়ে ভালো হলো শ্বশুর মশাই। তিনি কত বড় একটা সিক্রেট গোপন রেখেছে। অন্তরা আজ সকালেই জানতে পেরেছে সবটা। প্রথমেই তার চাচি নিজের মেয়েকে জোর করে নিতে বলছিল আরিফুল ইসলামকে, তবে তিনি তার কথায় অনড় ছিলেন। টাকা লেনদেনেরও ব্যাপার ছিল। ভাগ্যিস এইসব কথা কেউ জানেনি, এমনকি সাথেও বাড়ি থেকে ফারিয়াকে আসতে দেখেও কিছু মনে করেনি। এমন সময় দরজায় আওয়াজ আসে, বাহিরে চেঁচামেচি হচ্ছে। সবাই আফনানকে আটকে রেখেছে টাকার জন্য। অন্তরা একটু নড়ে চড়ে বসে। ভাই 20,000 দিবা কিনা কও, নয়তো তোমার বউয়ের সাথে ঘুমানো হইব না আজ। সায়ামের কথার সাথে সবাই সহমত। দিয়া তো হাতে পার্টি স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে।
টাকা দিতে দেরি হলে প্রতি 10 মিনিটে একবার করে মুখে দেওয়া হবে। আফনানের আবার এইসব বাড়তি ঝামেলা একদম ভালো লাগে না। সে সাথে সাথে পকেট থেকে টাকা বের করে পুরোটা দিয়ে দেয়। সবাই অবশ্য খুশির বদলে বেশ বিরক্ত। এই ছেলেটা এমন কেন, একটু মজাও করতে দেয় না। রোদেলাও বেশ বিরক্ত হয়ে বলল, আসলে বউয়ের কাছে যাওয়ার জন্য তর হয়েছে না, এই জন্য এমন তাড়াহুড়ো করেছে। চলো তো সবাই, ওকে যেতে দেই। আপু, তুমি এদের মধ্যে কি সব বলছো? রোদ আপু আর সাইম ভাইয়া ঠিকই বলছে। আফনান ওদের কারো কথায় পাত্তা না দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিল। অন্তরা চুপচাপ দেখছে সবকিছু। বাহির হতে সাইম চিল্লিয়ে বলল, ভাই, ঘুম থেকে জায়গা আমগো আরো কিছু বকশিস দিও। এত খুশি তুমি, সেই হিসেবে তো পারি। সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। এদিকে নিচে আফনানের মা সবাইকে ডাকছে। ছেলে মেয়ে দুটোকে এখন একটু একা ছেড়ে দেওয়া উচিত। রাতের আকাশটা আজ ঝলমল তারার আলোয় এক অনন্য সাজে সজ্জিত হয়েছে, যেন প্রকৃতিও এদের একাগ্রতার সাক্ষ্য দিচ্ছে। এই মৃদু বাতাসে আর একটু একটু আলোতে আফনানদের বাড়ির ছোট্ট বাগানটায় হেঁটে বেড়াচ্ছে ফারিয়া। এমন একটা সুন্দর পরিবার তারও হতে পারত। আসলে কিছু বিষয় ভাগ্যের উপরেও ছেড়ে দিতে হয়। তবে ফারিয়া প্রতিজ্ঞা করেছে আফনান আর অন্তরার মাঝে সে আর ঢুকবে না। বিয়ে তো হয়ে গিয়েছে, এখন আবার ঝামেলা করে কী বা লাভ হবে। পিও, আল্লাহ গো! এক চিৎকার দিয়ে দূরে সরে যায় ফারিয়া। আর একটু হলে ভয়ে জ্ঞানটাও হয়তো হারিয়ে ফেলতো। বিরক্তি মাখা মুখ নিয়ে পিছে ফিরে দেখে সায়েম দাঁড়িয়ে। ওফ, ছেলেটা শুরু থেকেই পিছু ছাড়ছে না। এমন বেশি কথা বলা ছন্ন ছাড়া ছেলে ফারিয়ার একদম পছন্দ না। কি হয়েছে পিও, ভয় পেলে? ফারিয়া সায়েমের কথায় বেশ বিরক্ত হয়ে বলে, না গো মুরব্বি, ভয় পাইনি। এইভাবে না, সুন্দর করে বলবে। বলবে মুরব্বি মুরব্বি। ভয় পাইনি। জি ভাইয়া, তুমি একদম ঠিক বলেছ, গেলাম। ফারিয়া পাশ দিয়ে চলে আসতে নিল। ছেলেটা সব সময় চিল মুডে থাকে, সবসময় ফালতু কথায় মানুষের হাসি আসে বুঝি। তবে সায়েম নাছোড় বান্দা, এত তাড়াতাড়ি ফারিয়াকে শান্তি দিবে না। সকালে আসার সময় এক গাড়িতে পাশাপাশি বসেছিল দুজন। ফারিয়ার জুলনি আলা চুড়িতে ফাঁস লেগে বেচারার নতুন পাঞ্জাবি ছিঁড়ে গেছে। দৌড়ে গিয়ে পথ আটকে দাঁড়ায় সে। আবারও বলতে থাকে, শেষের কথাটাও ঠিক হয়নি। বলবে টাকা বলেছে ভাইয়া, সেই হয়েছে। টাকা বলেছ মানে? সায়েম জিহব্বায় কামড় দিয়ে বলে, আসলে টাকার জায়গায় যেটা হবে এটা মেয়ে মানুষের সামনে বলা যাবে না। ফেসবুকে অ্যাক্টিভ থাকো না নাকি? না, কয়েকদিন যাবত থাকা হয় না। এবার যেতে দাও। আগে টাকা দাও, তারপর। টাকা দিব মানে? আমি তোমাকে টাকা দিতে যাব কোন দুঃখে? দুঃখে না পেও, সুখে টাকা দিবা। তোমার চোরের সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে যে আমার পাঞ্জাবি ছিঁড়ে গিয়েছে ভুলে গেলে নাকি? জরিমানাটা দিয়ে যাও। আপনি সামান্য পাঞ্জাবির টাকা আমার থেকে নেবেন? এত অবাক হওয়ার কিছু নেই। বেকার ছেলেদের কাছে 5 টাকার মূল্য 10টা গার্লফ্রেন্ডের সমান। আর 456 টাকার পাঞ্জাবি তো। ব্যাস ব্যাস, আর শুনতে চাচ্ছি না। ফারিয়া সায়েমের ফালতু কথা থামিয়ে দিয়ে নিজের পার্সটা হাতে নিল। 460 টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে আসতে নিতেই সায়েম পিছন হতে ওর চুলের খোপা টেনে ধরে। ফলস্বরূপ পুরো খোপা খুলেই চুলগুলো ছড়িয়ে যায়। একটা দমকা হাওয়ায় সব চুলগুলো উঠতে থাকে। কিছু অবাধ্য চুল উড়ে এসে সায়েমের মুখের উপরেও পড়ে। সে অবাক নয়নে তাকিয়ে থাকে ফারিয়ার দিকে। সামান্য খোলা চুল একটা মেয়ের পুরো রূপ সৌন্দর্যই পাল্টে দিতে পারে। ফারিয়া বারবার জিজ্ঞেস করতে থাকে চুল কেন খুলল। তবে সায়েম নিজের ভাবনায় এতটাই ডুবেছিল যেন ওর কাছে সব কিছু থেমে আছে। শেষে ফারিয়ার রাগের সব ধৈর্যের পালা শেষ হয়ে যায়। সায়েমের ডান হাত ধরে মুখের সামনে নিয়ে একটা জোরে কামড় দিয়ে দেয়। ব্যথা পেয়ে সায়েম হুঁশে ফেরে। আহ, এখন মুখ খুলুন, এবার বলো চুল কেন খুললে? বাকি টাকা দিতে। নাক মুখ খিঁচে হাতটাকে একটু ঢলে নিল সায়েম। পরে ফু দিতে দিতে অন্য হাত দিয়ে পকেট থেকে 2 টাকার 2টো পয়সা বের করে ফারিয়ার হাতে ধরিয়ে দিল। বেকার হতে পারি, তবে ছেঁচড়া নয়। ফারিয়াও তাল মিলিয়ে বলে উঠল, জি জি, আমিও বুঝতে পেরেছি। আপনি গরিব হতে পারেন, তবে বড়লোক নন। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ফারিয়া চলে আসলো। সায়েম এবার আর আটকালো না। এখন তো আর কথা বলার কিছু বাকি নেই। নিজের হাতের দিকে তাকালো। দাঁতের দাগ স্পষ্ট হয়ে আছে। এটাকে বৃথা যেতে দেওয়া যায় না।
একটা ছবি দিলে ফ্রেন্ডস গ্রুপে দিয়ে বলল, এই দেখ সবাই, হুবু গার্লফ্রেন্ডের কাছ থেকে পাওয়া ফার্স্ট লাভ পাইল। আফনান বাসর ঘরে ঢুকে ড্রয়ার থেকে একটা গেঞ্জি বের করে শেরওয়ানি খুলতে লাগলো। তা দেখে অন্তরা হু হু করে কেঁদে উঠল। বাসর ঘরে বসে চিল্লিয়ে কেঁদে যাচ্ছে অন্তরা। শেষে আর সহ্য করতে না পেরে আফনান এসে এক হাত দিয়ে ওর মুখ চেপে ধরে। ফর গডস সেক প্লিজ কান্না থামাও, নিচে আওয়াজ গেলে সবাই খারাপ ভাববে। অন্তরা আফনানের হাত ছিটকে ছড়িয়ে দেয়, ফোপাতে ফোপাতে বলে, ভাবলে ভাবুক, আমার মনের আশা পূরণ না করলে আমি এইভাবেই চিল্লাবো। আচ্ছা বলো কি সমস্যা, আমি দেখছি। আপনি শেরওয়ানি কেন খুললেন? তো কি তোমার শাড়ি খুলবো? খুলি। নিজের বলা কথায় নিজেই লজ্জা পেয়ে যায় আফনান। না জানি মেয়েটা এখন কত জোরে চিৎকার দেবে। তবে অন্তরা হয়তো কান্নার তালে কথাটা ভালো করে শোনেনি। সে নিজের ফোন বের করে আফনানের হাতে ধরিয়ে দিল। তার মুখ ফুলিয়ে বলতে লাগলো, জানেন, সব মেয়েদের শখ থাকে বাসর ঘরে ফুলের মাঝে বসে সুন্দর সুন্দর পিক তোলার, জামাইকে নিয়ে কাপড় পিক তোলার, কিন্তু আপনি ছবি না তুলে জামা পাল্টিয়ে ফেললেন। তুমি এই জন্য এভাবে মরা কান্না করছিলে? তা নয় তো কি। ধুর, আমি আরো ভাবলাম ভয় পাচ্ছ। ভয় কেন পাবো? অন্তরার বোকা প্রশ্নের কোনো উত্তর নেই আফনানের কাছে। মেয়েটা আসলে চিল্লাই বেশি, বোঝে কম। যেসব মেয়েরা খুব চঞ্চল ওরা আসলেই কিছু বোঝে না। চুপচাপ প্রকৃতির মেয়েরা সেই তুলনায় অনেক চতুর হয়। কথায় আছে না, খালি কলস বাজে বেশি। আফনান অন্তরার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। শুরু করো। কি শুরু করব? আরে বোকা, পোস্ট নিতে বলছে, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে দিচ্ছি। অন্তরা তাড়াতাড়ি চোখের জল মুছে মাথার ওড়না আর শাড়িটা ঠিক করে নেয়। এইসব ছবি আইডিতে ছাড়তে হবে। সে নানান স্টাইলে খাটের ফুলগুলো নিয়ে ছবি তুলতে লাগলো। কখনো কখনো টেবিলের মোমবাতি হাতে নিয়েও স্টাইল করতে থাকে। আফনানও খুব মনোযোগ দিয়ে ফটোগ্রাফারদের মতো করে ছবি তুলে দিচ্ছে আর মনে মনে ভাবছে, হে মাবুদ, মেজর আশিকের মতো প্রতিটা বিবাহিত পুরুষকে ধৈর্যের জন্য পুরস্কৃত করা উচিত। এই দিন দেখার জন্য আর্মি ট্রেনিং নিয়েছিলাম। পরে ভাবলো একটা হোমওয়ার্ক। দেখি দেখি, তাড়াতাড়ি দেন তো, ছবি কেমন উঠেছে। অন্তরা লাফিয়ে খাট থেকে নেমে আফনানের কাছে গেল। ফোনটা ছোঁ মেরে নিয়ে ছবিগুলো দেখলো। ওয়াও, জানেন, আমার বান্ধবীদের বয়ফ্রেন্ড যখন ওদের ছবি তুলে দিত তখন ভাবতাম একজন পার্সোনাল ফটোগ্রাফার থাকা লাগে। এরপর সে আফনানের শেরওয়ানি ধরে টান মেরে একদম কাছে নিয়ে আসলো। ইচ্ছা মতো সেলফি নিচ্ছে। এতটা কাছে এসে আফনান অবাক নয়নে অন্তরার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আসলেই খুব কিউট। আমাকে দেখা হলে কাঁধে হাত দিয়ে ক্যামেরার দিকে তাকান, এক পজিশন বারবার ভালো লাগে না, চলুন চেঞ্জ করি। অন্তরার কথায় তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় আফনান। ছবি তোলা শেষ হলে অন্তরা আয়নার সামনে গিয়ে চেয়ারে টান মেরে বসে। একটু হেল্প করুন তো, আমার মাথায় হাজার হাজার ক্লিপ, জুয়েলারি, এসব খুলতে পারছি না, পুরো মাথাটা ব্যথা করছে। আফনানও কাছে এসে এক এক করে সব খুলতে থাকে। মেয়েটার মাথাটা আসলেই ব্যথা হয়ে যাওয়ার কথা। চিকন চিকন কত ক্লিপ দিয়ে আটকানো। সব শেষ করে যেই না শাড়ির পিন খুলতে যাবে, অন্তরা হঠাৎ দাঁড়িয়ে যায়। কি হলো? বাকিটা আমি ওয়াশরুমে একাই করতে পারবো। কথাটা বলে ড্রয়ার থেকে একটা নর্মাল সুতি শাড়ি বের করে অন্তরা বাথরুমে চলে যায়। আফনান হেসে বলে, পাগল মেয়েটা। আফনানের ফোনে একটা নোটিফিকেশন আসে। আওয়াজ পেয়ে চেক করতেই তার মুখটা মলিন হয়ে যায়। কাল বিকেলের মধ্যে ফিরতে হবে। আফনান চুপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অন্তরা এসে আফনানকে দেখে ভাবে ঘুমাচ্ছে হয়তো, আর বিরক্ত না করে সেও পাশে চুপটি করে শুয়ে পড়ে। একটু পর ঘুমিয়েও যায়। আফনান পাশ ফিরে ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। না জানি কতদিন এই চেহারা দেখার তৃষ্ণা নিয়ে থাকতে হবে। এদিকে ফারিয়া চারু আর দিয়ার সাথে এক রুমে শুয়েছে। সায়েম নিজের রুমে একা। সায়েম বারবার ফারিয়ার কথাই ভাবছে। মেয়েটার মুখে রাগী লুক নিয়ে যতটা খারাপ সেজে তাকে ততটাও খারাপ না আসে। কিছু কিছু মেয়েরা থাকে মুখে মধু অন্তরে বিষ। ফারিয়া তার উল্টোটা। সায়েম কি হলো কি জানি, পুরনো গিটারটা অনেকদিন পর হাতে নিল। আজ কেন জানি গাইতে ইচ্ছে করছে। আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে, তোমার যাওয়ার পায়তারা আমি হয়েছি দিশাহারা। তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ। তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যার যোছনা। তোমার গোপন সবই হয় আমার আপন মনে রয়।
আমি ভোরের ছড়া পাতা, আমার মরার কিসের ভয়। রাত 2টো। রোদেলা বিছানায় কাতরাচ্ছে। সে কারো সাথেই ঘুমোয়নি। রাতে প্রায় প্যানিক অ্যাটাক আসে তার। ঘুমের ঘোর পুরনো স্মৃতিগুলো বারবার ভেসে উঠছে। একটা বদ্ধ লাইব্রেরি, 3-4টা ছেলে, দুজন হাত পা বেঁধে ফেলেছে আর একজন নোংরা ভাষায় গালিগালাজ করছে, মারামারি। আরে ছেলেটাকে মেরে ফেলবে তো। এই থামো তোমরা, প্লিজ। না। জোরে চিল্লিয়ে ঘুম থেকে উঠে রোদেলা। বারবার হাঁপাতে থাকে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হঠাৎ নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। পাশের টি টেবিলের ওপর জগ রাখা, 1 গ্লাস পানি ঢেলে ঢক ঢক করে পান করে। কেঁদে কেঁদে ওপরে তাকিয়ে বলে, আল্লাহ, এই যন্ত্রণা থেকে কি আমার আর মুক্তি নেই? আজ প্রায় 12টা বছর পরেও রোদেলা সুস্থ হয়নি। প্রতিদিন রাতেই একবার তার ঘুম ভাঙে। কি ভয়ানক স্মৃতি তারা করে বেড়ায়। অথচ মেয়েটার কোনো দোষই নেই। হ্যাঁ, একটা দোষ আছে, ভালোবেসেছিল, সেটাই তার দোষ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় অন্তরা। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। তাকিয়ে দেখে আফনান ঘুমাচ্ছে। একটা কিউট বাচ্চার মতো লাগছে। অন্তরা নিজের ফোন হাতে নিয়ে ঘুমন্ত আফনানের ছবি তুলে নেয় অন্তরা। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রান্নাঘরের সামনে আসতেই দেখে শাশুড়ি মা আর চারু সব কিছু গুছাচ্ছে। অন্তরাকে দেখেই আফনানের মা একটু হাসি বিনিময় করলো। অন্তরা কাছে এসে সালাম দিল। দিন মা, আমি করে দিচ্ছি। থাক থাক, লাগবে না, তোমারই তো সংসার, ধীরে ধীরে সব করো। এত তাড়াতাড়ি উঠতে গেলে যে? ভাবলাম একটু কাজে হেল্প করি। পাশ থেকে টিটকারির সুরে চারু বলে উঠল, ভালোই তো মাথা চালাতে পারো। আসতে না আসতে সব কিছু যে তোমার তা বুঝিয়ে দিচ্ছ। আফনানের মা কিছু বলল না। ভাবলাম এটা হয়তো বড় ভাবির সাথে মজা করছে। তবে অন্তরার একটু কেমন যেন লাগলো। ইনি আসার পর থেকে অন্তরের সাথে একটু কেমন যেন করছে। এমন সময় রান্নাঘরে রোদেলা আসলো। রোদেলাকে দেখেই আফনানের মা সেখান থেকে চলে যায়। রোদেলার মুখটা আবারও মলিন হয়ে ওঠে। বিষয়টা অন্তরার নজরে এলো। রোদেলাকে নিয়ে তার মনে অনেক প্রশ্ন। এত বয়স হয়ে গিয়েছে, অথচ বিয়ে করছে না। আবারও তার মায়ের সাথে কোনো কথাও বলে না। দিয়া অন্তরাকে কিছু একটা বলতে নিয়েও কাল রাতে সাজানোর সময় বলেনি। হয়তো নতুন বউ, সেই জন্য। হঠাৎ রোদেলার ফোনে একটা ফোন আসে। সে চেঁচিয়ে বলে, কি? তবে আমি তো ছুটিই নিয়েছিলাম। আচ্ছা, তবে আর কি করার, আসছি একটু পর। অন্তরা রোদেলাকে চিন্তিত দেখে বলে, কি হয়েছে আপু? আপনি ছুটি নেননি আপু? আর বলো না, অফিসে নতুন সিইও আসছে। সে নাকি আজই সবাইকে যেতে বলেছে, নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবে। নিয়েছে তো, আর বলো না, ইনি নাকি কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজই করে না। বলেছে যেতে মানে যেতেই হবে। এক্ষুনি বের হবেন? খেয়ে বের হবো আর কি। এদিকে রান্না শেষে সবাই টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। শায়েম, দিয়া, ফারিয়া, আরিফুল ইসলাম সবাই এক এক করে বসে পড়েছে। ওপর থেকে পাঞ্জাবি পরা হাত ঠিক করতে করতে নামছে আফনান। অন্তরা একবার তাকিয়ে মুখ সরিয়ে নেয়। এবারই নিয়ম অনুযায়ী পায়েস রান্না করেছে সে। আফনানেরও নাকি খুব পছন্দ। ভালো লাগবে তো। টেবিলে এসে আফনান বাবাকে সালাম দিয়ে বসে। অন্তরা আর তার শাশুড়ি সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। চারু ভেবেছিল আফনানের পাশে গিয়ে বসবে, তবে তার ছোট্ট মেয়েটা সেখানে গিয়ে বসেছে। আফনানের মুখটা গম্ভীর হয়ে আছে। হঠাৎ যেটা বলবে সেটা শুনে হয়তো এখানে কারোরই ভালো লাগবে না, তবুও বলে দেয় কথাটা। তা কতদিন পর আসছো? অন্তত পক্ষে 2 মাস, এর কমে সম্ভব না। আরিফুল নিজের ছেলেকে কিছুই বলে না। দীর্ঘশ্বাস ফেলে খাবার খেতে থাকে। সে নিজেও রিটায়ার্ড অফিসার, তাই সে জানে ছেলেকে দোষ দিয়ে লাভ নেই। এ লাইনে কাজ করতে গেলে পরিবার, ভালোবাসা, অনেক কিছুর ত্যাগ স্বীকার করতে হয়। এদিকে নতুন বউ হওয়ায় সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল অন্তরা। রোদেলার প্লেটে খাবার দিয়ে গিয়েই আফনানের কথা শুনে হাতটা থেমে যায়। বুকে চাপা ব্যথা অনুভব করে। সে কি এত খারাপ? আর 2 দিন তার সাথে থাকা যেত না? অবুঝ মন বুঝতে পারে না আফনান কেন চলে যাচ্ছে। সে কোনোভাবে নিজেকে সামলে সবাইকে খাবার বেড়ে দেয়। বিষয়টা অবশ্য রোদেলার চোখ এড়াতে পারেনি, তবে তার কিছু করার ছিল না। এদিকে অফিসে যাওয়ার জন্য সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। অন্তরাও সবাইকে খাবার দিয়ে না ওপরে চলে যায়। বারবার কানে আফনানের বলা একটা কথাই পাচ্ছে, একটু পরে ক্যান্টনমেন্টে ব্যাক করব, খুব জরুরি, যেতেই হবে। অন্তরার ভাবনার মধ্যেই আফনান বলে ওঠে, সেনা অফিসারের বউ হতে গেলে এত উইক মনোভাব হলে চলে না, একটু তো শক্ত হতেই হয়।
রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল আফনান। ড্রেসিং টেবিল থেকে ঘড়িটা নিয়ে হাতে পড়তে পড়তে দেখে অন্তরা খাটে বসে চুপ করে মাথা দিয়ে আছে। শুধু একটু পরপর কান্নার রেশ উঠছে। মেয়েটা কি কাঁদছে? কেন জানি আদনানের বুকে ব্যথা অনুভব হলো। নিজেকে আর কতটা রাখবে আটকে সে। অন্তরার পাশে গিয়ে বসলো। তার ছোট্ট নরম হাতটার উপর হাত রাখতে গিয়েও রাখতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এত কান্নারও তো কিছুই নেই, 2 মাসই তো। অন্তরার হঠাৎ কি হলো কে জানে, আফনানের দিকে ঘুরে দুহাত দিয়ে কলার টেনে রাগি চোখে ওর দিকে তাকায়। আফনান ভাবছে এই মেয়েটার এত সাহস দেখাচ্ছে কিভাবে? মেজর আফনানের কলার ধরে শাসাচ্ছে। পরক্ষণে খেয়াল হলো এই অধিকারটা অবশ্য তার আছে। মেয়েটার চোখ এই অল্প সময়ে কেঁদে একদম লাল হয়ে গিয়েছে। নাকের ডগায় যেন কেউ লাল রং করে দিয়েছে। মেয়ে মানুষ কাঁদলে এত সুন্দর লাগে। তবে নিজের অনুভূতিকে কি করে নিয়ন্ত্রণ করতে হয় তা আফনান জানে। হুঁশ ফেরে অন্তরার কাঁদো কাঁদো কথায়, আচ্ছা আমি কি খুব খারাপ? এর উত্তর ঠিক কী দেওয়া উচিত আফনান জানে না। কি হলো বলুন, আমি কি খুব খারাপ? এতটাই খারাপ যে কয়েকটা দিন একসাথে থাকা যায় না? তুমি একটু বেশি ভাবছো। আমাকে ডিস্টার্ব করো না, এখন ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হবে। কথাটা বলেই উঠে যায় আফনান। আলমারি থেকে কাপড় বের করে লাগেজে ভরে গোছাতে থাকে। মেয়েটাকে সে কিভাবে বোঝাবে তাকে দূরে রাখার কারণ? এখন তো আফনানকে তার পুরো ধ্যান জ্ঞান জুড়ে তার মিশনের চিন্তা রাখতে হবে। অন্তরা এমন এক মেয়ে যার মাঝে একবার ঢুকলে আর বেরিয়ে আসা সম্ভব না। এদিকে তার ঘরের শত্রু বিভীষণ। কবে কে সে? আসল শত্রুকে চেনার আগে অন্তরার সাথে সম্পর্কটা ভালো হতে দেয়া যাবে না। সেও যে খুব নাজুক। প্রথম আঘাতটা ওর ওপরেই করতে চাইবে। একবার নিজের চোখের সামনে হওয়া অন্যায়ের প্রতিবাদে আফনান ব্যর্থ হয়েছে। দ্বিতীয়বার এই ভুল করা যাবে না। এক ভুলের মাসুল পুরো পরিবার প্রায় 12টা বছর যাবত দিচ্ছে। আবার যে সহ্য করার ক্ষমতা কারো নেই। আফনান দ্রুত ব্যাগ গুছিয়ে নিচে বেরিয়ে যায়। তাকে নেয়ার জন্য গাড়িও এসে পড়েছে। সব রেডি। রুম থেকে বের হওয়ার সময় একবারও ফিরে তাকায় না অন্তরার দিকে। নিচে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় হয়ে গিয়েছে। মা একটু আগে বকাবকি করে এখন থেমেছে। বিয়ের পর দিনই কেউ কাজে যায়, তবে আফনানকে বোঝানোর কোনো ওয়েও নেই। গাড়িটা স্টার্ট দেওয়ার আগে একবার নিজের রুমের জানালার দিকে তাকায়। সাথে সাথে কেউ একজন পর্দার আড়ালে নিজেকে আড়াল করে নেয়। এটা যে অন্তরা তা আফনান জানে। অভিমান জমেছে খুব। আফনান একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। চলুন চাচা, আর সময় নেই, অনেক দেরি হয়ে গিয়েছে। এদিকে রোদেলার অফিসে আকাশটা সকাল থেকে মেঘলা। বৃষ্টি আসবে আসবে করেও যেন আসছে না। রোদেলা দ্রুত অফিসে পৌঁছে নিজের গাড়িটা পার্কিং এরিয়াতে রাখলো। ভেতরে যেতে না যেতেই দেখে সবার চোখে মুখে ভয়ের ছাপ। নতুন সিইও আসতে না আসতেই সবার অবস্থা বাজে করে ফেলেছে। রোদেলার একজন কালিগ মিস মিফতা রোদেলাকে দেখা মাত্রই দৌড়ে তার কাছে চলে আসে। রোদেলা, এত দেরি করলে কেন? তোমাকে তো বলেছিলাম দি, আমার ভাইয়ের বিয়ে, সেই জন্যই। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি স্যারের রুমে যাও, খুব রেগে আছি তোমার উপর। আপকামিং প্রজেক্টের ফাইলের একটা কপি তার কাছে পাঠানোর কথা ছিল, কিন্তু তো কি হয়েছে? আমি ছুটিতে যাওয়ার আগে তাকে মেল করে সব পাঠিয়ে দিয়েছিলাম তো। তা আমি জানি না, তুমি যাও, খুব রেগে আছে ওই লোক। রোদেলার কথা না বাড়িয়ে লিফটে উঠে পড়ল। কিছু সময় পর উপস্থিত হলো স্যারের রুমের সামনে। দরজা নক করে প্রশ্ন করলো, স্যার আসবো? আসুন। রোদেলা ভেতরে আসে। এখন আপাতত রুমে কেউ নেই, সবাই বকা খেয়ে চলে গিয়েছে হয়তো। এবার তার পালা। ইয়াসিন চেয়ারে হেলান দিয়ে ফোনে গেমস খেলতে লাগলো। রোদেলা ওকে দেখে অবাক। এটাই তো সেই ছেলে, তবে আজকে অনেক ভিন্ন লাগছে। দামি শার্ট, দামি ব্লেজার, অনেকটা গোছানো। রোদেলা অবাক হয়ে প্রশ্ন করে, আপনি? ইয়াসিন চোখটা বাঁকিয়ে রোদেলার দিকে তাকায়। আবারও গেমসে মনোযোগ দেয়, যেন দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বাবল শুটার গেমস খেলা। রোদেলা ভাবে ওই দিনের কথা। হয়তো ছেলেটার মনে নেই, তবে সেদিন কি গরিব একটা ভাব নিয়েছিল। মিস রোদেলা। জি স্যার। নতুন ফাইলটা কপি করে পাঠানোর দায়িত্ব কার ছিল? স্যার আমার। পাঠিয়েছেন? জি স্যার, মেল করে পাঠিয়েছিলাম। ইয়াসিন চেয়ারে একটু সোজা হয়ে বসে ফোনটা সাইডে রাখে। রোদেলার দিকে তাকিয়ে পা থেকে মাথা অব্দি একবার পরখ করে। বেশ পরিপাটি শালীন মেয়েটা।
প্রথম দেখায় কেউ ধরতে পারবে না বয়স এত। নিজেকে খুব গুছিয়ে রেখেছে। ইয়াসিন তার সিবি চেক করে জেনেছে কিছুটা, আর বাকি তথ্য পেরেছে সব অফিসের পুরনো কিছু স্টাফদের কাছ থেকে। সবার সব তথ্য নেওয়ার সময় রোদেলার নাম শুনেই বাসের কথা মনে পড়ে। তখন থেকেই মেয়েটাকে দেখার জন্য সে কিউরিয়াস। বড়লোক ফ্যামিলির মেয়ে, চাকরি না করলেও পারে, তবে কেন করে সেটা সেই জানে। হয়তো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার নেশায়। এই নেশায় আজকাল অনেক মেয়েরাই বিয়ের বয়স পার করে ফেলে, তবে রোদেলাকে তেমন মনে হচ্ছে না। অনেক তথ্যই কম সময়ে তার ব্যাপারে জেনে নিয়েছে, আরও জানতে ইচ্ছে করছে। হঠাৎ এই মেয়েটার প্রতি ইয়াসিনের ইন্টারেস্ট কেন আসলো সে নিজেও জানে না, তবে কিছু তো আছে মেয়েটার মাঝে। হয়তো চোখ দুটো, মেয়েটার চোখগুলো টানা টানা, বেশ মায়াবী, প্রথম দেখায় অ্যাট্রাক্ট করতে পারবে এমন। ইয়াসিনের ধ্যান ভাঙে রোদেলার কথায়। স্যার আমি কি চলে যাব? তবে যাওয়ার আগে একটা কফি বানিয়ে দিন। জি। কোনো সমস্যা? কফি মেশিন তো পাশেই আছে, ক্লাসে ঢেলে দিতে পারবেন না? না স্যার, পারবো, দিচ্ছি। রোদেলা মনে মনে বেশ বিরক্ত হয়, তবে প্রকাশ করে না। ইয়াসিন ওর অবস্থা দেখে হাসে। মেয়েটা একটু বেশিই শান্ত, তবে ভিতরে ভিতরে এখনও যেন বাচ্চামো একটা ভাব আছে। কোনো কারণবশত সেটাকে বের হতে দেয় না। মুখে কেমন মলিন একটা হাসি থাকে। রোদেলা কফি রেডি করে বের হয়ে যায়। ইয়াসিন কাউকে কল দিয়ে বলে, একটা মেয়ের ছবি দিচ্ছি, কালকের মধ্যে তার সব তথ্য বের করে রেডি করবে, কুইক। প্রায় রাত হয়ে এসেছে। নিজের রুমে জানালা খুলে বাহিরে তাকিয়ে আছে অন্তরা। মা কয়েকবার খাবার খেতে ডেকে আর আসেনি। বিয়ের পর প্রথম নিজ বাড়িতে মেয়েরা স্বামী নিয়েই আসে, তবে অন্তরা ফারিয়ার সাথে একাই এসে পড়েছে। সবাই অবশ্য পরিস্থিতি মেনে নিতে বাধ্য। আর্মিরা বেশি একটা ছুটি এমনিতেও পায় না, তবে তাই বলে বিয়ের পর দিনই চলে যাবে সেটা অবশ্য কেউ ভাবেনি। কিরে, কি ভাবছিস? একটা প্লেট হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলে ফারিয়া। প্লেটে ডিমের ভোজা বানিয়ে দিয়েছে অন্তরার মা, সাথে সস। বিছানায় উঠে একটা ডোজা নিয়ে সস লাগিয়ে খেতে লাগলো ফারিয়া। অন্তরা এখনো বাহিরে তাকিয়ে আছে। কি রে মেয়ে, আমি খেতে খেতে সব সাবার করে ফেললে, আবার কিছু বলিস না কিন্তু। খা তুই, আমি খাবো না। মহিলা দেবদাস হয়ে গেলি মনে হয়। শরৎচন্দ্র বেঁচে নেই থাকলে তোর মতো সেনাবাহিনীর বউকে নিয়ে একটা উপন্যাস লিখত, নাম দিত দ্য মহিলা দেবদাস। অন্তরা বিরক্ত নিয়ে ফারিয়ার দিকে তাকায়। হাতে থাকা প্লেটে ডোজার দিকে চোখ পড়তে প্লেটের ইঁদুরগুলো দৌড় শুরু করে। আজকে দুপুর থেকে না খাওয়া, তবে আফনান কি খেয়েছে এই চিন্তায় আর কিছুই মুখে দেয় না। ফারিয়ার ফোনে হঠাৎ একটা কল আসে, লেখা ওঠে হালা ফৈন্নি। সায়েম জোর করে নাম্বারটা দিয়ে দিয়েছিল, তাই এটা দিয়েই সেভ করে রেখে ফারিয়া কলটা রিসিভ করে হাঁটতে হাঁটতে ছাদে চলে যায়। অন্ধকারে হালকা বাতাসে ভালোই লাগছে তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দরকার? আজব তো, কল ধরে মানুষ ভালো আছে নাকি এসব আগে জিজ্ঞেস করে। আপনার সাথে পিটিতে আলাপ করতে আমার বরণডালা সাজিয়ে বসে থাকে না? বরণডালা তো বিয়েতে লাগে, বিয়ে করতে চান নাকি? ফারিয়া হাসে, ছাদের মাঝে বসে পড়ে। আমার এতটাও খারাপ দিন আসেনি, বেকার ছেলে বিয়ে করব, তাও এমন চিল মুডে থাকালো। বেকার ছন্ন ছাড়া ছেলে বিয়ে করে তোমার একটা লাভ হবে কি জানো? সে সারাদিন রাত শুধু তোমাকেই সময় দিবে। অফিস নামক সতীনের জ্বালা সহ্য করতে হবে না। এত সময় লাগবে না আমার। নানান কথায় ফোনালাপ চলতে থাকে দুজনের মাঝে। প্রথমে যতটা খারাপ মনে হয়েছিল ছেলেটা ততটাও খারাপ না। এদিকে এখনও না খেয়ে বসে আছে অন্তরা। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। নোটিফিকেশন দেখে বুঝতে অসুবিধা হয় না কে এসে, মনটা একটু হলেও ভালো হয়। মেসেজটা পড়তে থাকে। দুপুরও নাকি কিছু খেয়ে বের হওনি, এখন কিছু খেয়ে নেও, খেয়ে মেসেজ দাও। সমস্যা কি তোমার বলো তো? একে তো কান্না করা মুখ থেকে বের হয়েছে, কোনো কিছুতেই মন বসছে না। 2 মাস এভাবে কিভাবে থাকবো আমি? কষ্ট শুধু তোমার হয়, আমার হয় না? দরকারি কাজ ছিল দেখেই তো এসছি। কাল বিকেলে কল দিব, যখন সময় পাবো কল দিব। ডেইলি কথা বলবে ফোনে, মনটা একটু হালকা লাগবে। আজ এসে অনেক কিছু সামলাতে হয়েছে, তাই কল দিতে পারিনি। দিলে তো 1 ঘন্টা চলে যাবে তোমার উহু কান্না শুনতে শুনতে। প্লিজ খেয়াল নিও, রাখছি। ও আরেকটা কথা, থাক বলবো না, সামনাসামনি না বললে ফিল আসবে না। খোদা হাফিজ। অন্তরা পরে আর হাসে।
কী বলতে চেয়েছিল সেটাও একটু ভাবে, তবে বেশি একটা ভাবার সময় পায় না। খিদেই পেটটা জ্বলছে, পাশের প্লেটটা হাতে নিয়ে খেতে থাকে। চোখের পলকে যেন সময়টা কেটে যাচ্ছে। আফনান গিয়েছে প্রায় 1 মাস। এখন শুধু ফোনে ফোনে কথা হয় অন্তরার সাথে। মাঝে মাঝে একটু খারাপ লাগলেও মানিয়ে নিচ্ছে মেয়েটা। এখন এবারের বড় বউ সে। রান্না থেকে ঘরের সব কিছুতেই একটু একটু করে আধিপত্য বাড়ছে তার। বাড়ির সবার সাথে সম্পর্ক অনেকটা ভালো অন্তরার। শুধু দিন শেষে রুমে ফিরলে অনেকটা একাকিত্ব গ্রাস করে সারা মনটাকে। সব কিছু থেকেও কি যেন নেই নেই লাগে। ভাবি আসবো? দিয়ার কণ্ঠে দরজায় তাকায় অন্তরা। এটা খুব ছটফটে আর মিশুক স্বভাবের। আসো, বলার কি আছে? একা একা বোর হচ্ছিলাম, আর তোমাকে একটা জিনিস বলার আছে। কি? কাল পুরো বাড়ি ফাঁকা হবে। মানে? আরে আমার এক খালার মেয়ের বিয়ে, সবাইকে ইনভাইট করেছে। রোদ আপু বলছে সে যাবে না, অফিসে নাকি কাজের খুব চাপ, তার উপর কদিন যাবৎ নাইট শিফটে যেতে হচ্ছে তাকে। ও, সমস্যা কি? আমি আছি তো, রান্নাবান্না করে রাখবো। আর বাকি কাজ তো বুয়া করেই দিবে। আবার পড়ার চাপও একটু বেশি আমার। কি, তুমিও যাবে না? বললেই হলো বুঝি, মা খুব বকবে। একটু ম্যানেজ করে নিও বোন আমার, বুঝোই তো এখন এসবের মাঝে যাওয়ার মন মানসিকতা আমার নেই। দিয়া মন খারাপ করে জবাব দেয়, আচ্ছা কি আর করার, দেখি। দুজনাই বসে বসে গল্প করতে থাকে। রোদেলা খুব ক্লান্তি নিয়ে বিকেলবেলা বাসায় ফিরেছে। এমন সময় টিপ টিপ বৃষ্টি শুরু হলে দৌড়ে গিয়ে একটা ছাউনির নিচে দাঁড়ায়। তার বৃষ্টিতে ভিজতে একদমই ভালো লাগে না। ওই ঘটনার পর একবার কিছুটা স্বাভাবিক হয়ে রোদেলা বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল। তার মা চিল্লিয়ে বলে ওঠে, আর কত নির্লজ্জের পরিচয় দিবি? এত কিছুর পরও ঢং কমেনি? এখন আশেপাশের বাড়ির ছেলেদের শরীর দেখানোর শখ উঠেছে। তারপর আজ এত বছর রোদেলা বৃষ্টিতে ভেজে না। কোনো মাই হয়তো দুনিয়াতে নিজের সন্তানকে এতটা ঘৃণা করে না যতটা রোদেলার মা তাকে করে। অথচ একটা সময় তার মা দুনিয়ার সব চাইতে বেশি তাকে ভালোবাসতো। পাড়া প্রতিবেশীদের গর্ব করে বলতো, ভাবি আমার মেয়ে কোনো ভুল করতেই পারে না, ও কোনোদিন এমন কিছু করবে না যাতে আমাদের মান সম্মান চায়, দেখে নিয়েন। তবে রোদেলা সেই অহংকার টিকতে দেয়নি। কলেজ জীবনের ছোট্ট একটা ভুল আজ সব শেষ করে দিয়েছে। বৃষ্টির সময় দোয়া করলে নাকি সেটা কবুল হয়। রোদেলা ছাউনির কিছুটা সাইডে এসে আকাশের দিকে তাকায়। আশেপাশে এখনও কেউ নেই, সে পুরো একা। কেঁদে কেঁদে বলে ওঠে, আল্লাহ, সবাই তো মুভ অন করেই নিয়েছে, আমি কেন পারছি না? একটা পাপের জন্য আর কত শাস্তি দেবে আমায়? আমিও তো তোমার এক সৃষ্টি, একটু কি দয়া হয় না আমার উপর? ওপর থেকে কোনো সাড়া আসে না। রোদেলা চুপ করে চোখ বন্ধ করে পাশের পিলারে হেলান দেয়। কাঁদতে থাকে অনায়াসে। এতে যদি মনটা একটু হালকা হয়। অন্যদিকে আর্মি ক্যাম্পে এখন খুব তাড়া, হাতে বেশি সময় নেই। আর 1 বা 1.5 মাস পর খুব বড় একটা মিশনে যাবে সবাই। সেই জন্য সব কিছু নিয়েই প্রস্তুতি চলছে। মেজর আফনানের কাছে খবর এসেছে তার সিনিয়র তাকে ডাকছে। সেখানে উপস্থিত হয় আফনান। মেজর আফনান সাদিক। ইয়েস স্যার। আপনি আপনার টিম নিয়ে রেডি? জি স্যার। শেষবারের মতো আপনার টিমকে আজ কিছু বলার থাকলে বলতে পারেন। তারপর মোটিভেট করার সময় নাও পেতে পারেন। মাত্র 1.5 মাস সময় পাবো সর্বোচ্চ। জানি স্যার। এখন টিমের কাছে যেতে পারেন। অফকোর্স স্যার। আফনান তার সিনিয়রকে কুর্নিশ করে পিছপা হয়ে তার ক্যাম্প থেকে বেরিয়ে গেল। কিছুটা দূরে তার টিমের সব আর্মি অফিসাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবাই যতই শক্ত আর স্ট্রেইটভাবে দাঁড়াক, চোখে মুখে হালকা ভয়ের ছাপ দেখা যাচ্ছে। আফনান বুঝলো এখন শেষবারের মতো মিশনে যাওয়ার আগে পুরো টিমের মনোবল কিছুটা বাড়াতে হবে। আপনারা সবাই প্রস্তুত? ইয়েস স্যার। আমি জানি আপনারা হয়তো কিছুটা ভয় আছেন। প্রথমে পুলিশরা ইনভলভ ছিল না, তবে তারা সফল হয়নি। আজ অবধি প্রায় 3টা আর্মি টিম এই মিশনে আগেও গিয়েছে, তবে দুর্ভাগ্যবশত তারা ফিরে আসতে পারেনি। কিছুক্ষণ থেমে আবারও বলে, আপনারা ভয় পাবেন না, আমি কথা দিচ্ছি আমার পুরো টিমের একজন অফিসারের গায়েও আমি একটা গুলি লাগতে দিব না। বর্ডার পার হয়ে আসে অপরাধীদের আমরা নিশ্চয়ই নিজেদের দায়িত্বে আনব। আমাদের প্রথম অভিযানটা হবে প্রায় 1 থেকে 1.5 মাস পর। আমরা সফল হলে প্রায় 6 মাস পরে আরেকটা মিশনে যেতে হবে অন্য জায়গায়। 2টো স্থানের হেড একজন। এই মিশনটা সফল হলে তাকে আমরা অবশ্যই খুঁজে বের করতে পারবো আর শাস্তি দেব, সে চেয়ে হোক। সবাই একসাথে বলে উঠল, অবশ্যই স্যার। মনে রাখবেন আমরা কারা।
দেশের গর্বিত সৈনিক। একদম ঠিক। একটা দেশ টিকেই থাকে সেনাবাহিনীর ভরসায়। আমরা যে কোনো প্রয়োজনে দেশের খাতিরে সর্বদা প্রস্তুত থাকব। নিজেদের প্রাণের চেয়েও দেশটা আমাদের কাছে অধিক প্রিয়। গট ইট? ইয়েস স্যার। আমার আপনাদের প্রতি বিশ্বাস আছে, আমরা পারবো, আমাদের পারতেই হবে। আপনারা প্রস্তুত তো বীর সৈনিক? জি স্যার। আফনান সেই স্থান ত্যাগ করে, বন্ধু মেজর রোহানের কাছে যায়, কিছুটা আড়াল নিয়েই বলে, রোহান, আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প? আরেকটা কাজ করতে হবে। আজ পুরো বাড়ি খালি, সবাই বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, শুধু রোদেলা আর অন্তরা যায়নি। রাতে খুব আজে বাজে স্বপ্ন দেখেছিল অন্তরা। তার মা বলতো অন্তরার নাকি একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, আসন্ন বিপদ সম্পর্কে নাকি ও স্বপ্নে একটু হলেও আন্দাজ পেয়ে যায়। অন্তরা অবশ্য নিজেও কিছুটা বিশ্বাস করে। একবার ছোটবেলায় রাতে স্বপ্ন দেখেছিল তার শরীরের উপর কিছু দিতে আঘাত করা হচ্ছে। এর পরের দিনই তার একটা অ্যাক্সিডেন্ট হয়। আবারও একবার স্বপ্নে দেখে সে ডিম ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছে। পরের দিন দেখা গেল হঠাৎ তাদের পাশের বাসায় আগুন লেগে যায়। এমন অহরহ ঘটনার সাক্ষী তার আছে। সন্ধ্যা গড়িয়ে এখন প্রায় রাত, পুরো বাড়িতে অন্তরা একা। সকালে সবাই যাওয়ার সময় বারবার জোর করেছিল ওকে, তবে ও যায়নি। এদিকে রোদেলাও সন্ধ্যা হতে বেরিয়ে গিয়েছে, আজকে নাকি নাইট শিফট। দারোয়ান কাকাকে বলে গিয়েছে অপরিচিত কেউ আসলে যেন গেট না খোলে। রোদেলা যথাসময়ে অফিস পৌঁছে যায়। সাধারণত রাতের শিফটে পুরো অফিসে তেমন হাতে গোনা কয়েকজন ছাড়া কোনো লোক থাকে না। সব ইম্পর্ট্যান্ট ফাইল রিচেক দেওয়ার দায়িত্বটা পড়েছে রোদেলার ওপর। না চাইতেও যখন তখন কাজ করতে হয় তাকে। তবে রাতে একা কাজ করতেও খুব ভয় পায়। ওর ফোবিয়া আছে, অন্ধকার ভয় পায় খুব। তবে 4th ফ্লোরে নিজের ডেস্কে এসে কিছুটা অবাক হয় সে। একটা ফাইলও নেই। ফাইল কোথায়? এক পিয়ন কাকা নাস্তা নিয়ে স্যারের রুমে দিতে যাচ্ছিল। রোদেলাকে দেখে বলে, ম্যাডাম, স্যার কইছিল আপনারে দেখলে হের রুমে যাইতে কইতে, ওইখানে নাকি বসে কাজ করবেন। কিছুটা বিরক্ত হয় রোদেলা, তবে প্রকাশ করে না। এই লোকটা গত 1 মাস জ্বালাতন করছে অনেক, প্রায় কারণে অকারণে রুমে ডাকবে। টুকিটাকি কাজ যা তার পিএর করার কথা সেই সবের জন্য ডাকবে রোদেলাকে। অফিসে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে কিছুটা। অনেকে বলছে এদের দুজনের মাঝে কিছু একটা চলছে। কথাটা অবশ্য ইয়াসিনের পিএ ছড়িয়েছে। হট টাইট ফিট ওয়েস্টার্ন ড্রেস পরেও সুদর্শন বড়লোক ছেলেকে পটাতে না পারার ব্যর্থতার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো রোদেলা ইয়াসিনের রুমে যায়। এই রুমে যেতে তার অনুমতি লাগে না। ইয়াসিনই বলেছে তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ইয়াসিন রোদেলাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে তাকায়। যেদিন থেকে রোদেলার অতীতের অভিশপ্ত ঘটনাও জেনেছে, সেদিন থেকে 8-10টা সাধারণ ছেলেদের মতো ঘৃণা আসার জায়গায় যেন সহানুভূতি আর কিছুটা প্রেম জেগেছে মনে। কত ক্ষত মেয়েটার ভেতরে, এজন্যই ও খুব কম হাসে। হাসলেও মলিন, যেন চাপা আর্তনাদ ভেতরে রয়ে যায়। ইয়াসিন ভাবে শুধু সত্যিকারের ভালোবাসায় পারবে মেয়েটাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে। স্যার, হুম, আমাকে ডেকেছেন? ও হ্যাঁ, কাজের কথাই তো বলা হলো না। আপনি ওইখানে বসে কাজ করুন আজকে। কেন? এটা তো আমার ডেস্ক না। আমি জানি আপনার পুরো ফ্লোরে আপনি একা, ইভেন আমি এই ফ্লোরে একা। ভাবলাম কিছুটা সঙ্গ পাওয়া যাবে। তাছাড়া আপনি নাকি অন্ধকারে ভয় পান, তা এখানে বসে কাজটা করুন। রোদেলা আর তর্ক করে না। এই 1 মাসে সে বুঝে গিয়েছে খামোখা তর্ক করে লাভ হয় না এর সাথে। রোদেলা সেই ডেস্কে গিয়ে বসে, সাইড ব্যাগটা পাশে তাকায়। ইয়াসিনের চেয়ারে বসে এখানটা খুব ভালো করে দেখা যায়। মাঝখানে শুধু একটা কাজ, তবে এই পাশ থেকে ও পাশ থেকে না দেখা গেলেও ওই পাশ থেকে সব পরিষ্কার দেখা যায়। রোদেলা নিজের কাজ করতে থাকে। ইয়াসিনও ল্যাপটপে কাজ শুরু করে দেয়। শুধু একটু পর পর রোদেলার দিকে তাকিয়ে দেখে শি ইজ বিউটিফুল। অন্তরা একা একা খুব বোর হচ্ছে। কেন জানি আজ পড়তে বসতেও ইচ্ছে করছে না। আজ সারাদিনে একবারও আফনানের সাথে কথা হয়নি, ব্যস্ত হয়তো খুব। অন্তরা টিভি অন করে, কবি হাম কবি থুম পাকিস্তানি নাটকটা দেখতে থাকে। কত কিউট কাপলটা, হানিয়া আমির ওর ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্ট্রেস। হঠাৎ মনে হলো দরজায় কিছুর আওয়াজ। প্রথমে মনের ভুল ভেবে ফিরে তাকায় না, তবে একটু পর আবারও একটা আওয়াজ আসে। অন্তরা পেছনে শান্তভাবে তাকিয়ে এক ঝটকায় লাফিয়ে উঠে যায়। কে আপনারা? বাসায় ঢুকলেন কিভাবে? 3-4 জন ছেলে মুখোশ পরে দাঁড়িয়ে আছে, দেখে মোটেও সুবিধার মনে হচ্ছে না। অন্তরা ভয় পেলেও সেটা প্রকাশ না করে চিল্লিয়ে বলে ওঠে, বললাম না, কারা আপনারা? অনুমতি ছাড়া কারো বাড়িতে ঢোকাই ক্রাইম। অন্তরার কথা তোয়াক্কা না করে একজন খুবই দ্রুত অন্তরার কাছে এসে পড়ে।
একটা হাত ধরে খুব জোরে টানতে থাকে। অন্তরা বারবার ছাড়ানোর চেষ্টা করে, তবে পুরুষ মানুষের গায়ের জোরের সামনে সে ব্যর্থ। সেই অজ্ঞাত ব্যক্তি রাগান্বিত হয়ে চল, নাটক না করে পা চালা। রেদওয়ান স্যার তোরে নিতে কইছে। রেদওয়ান? কে রেদওয়ান? আমি কাউকে চিনি না, যাব না আমি, প্লিজ ছাড়েন। অন্তরাকে খুব জোর করতে থাকে লোকটা, তবে সে কিছুতেই যাবে না। এক পর্যায়ে রাগের বশে লোকটা অন্তরাকে একটা থাপ্পড় মেরে বসে। ছিটকে গিয়ে নিচে পড়ে সোফায় একটা বাড়ি খায় মেয়েটা। ডান চোখের ভ্রু ফেটে রক্ত বেরোতে থাকে। মাথা নিচু করেই আল্লাহকে স্মরণ করতে থাকে। এমন সময় বিদ্যুৎ চলে যায়, পুরো বাড়ি অন্ধকার। হঠাৎ কিছু ভাঙার আওয়াজ আসে, আর একার সাথে কয়েকজনের আর্তনাদ। অন্তরা ভয়ে ওপরে তাকায় না। ওরা সবাই কাউকে বারবার অনুরোধ করছে ছেড়ে দিতে। স্যার প্লিজ ছেড়ে দিন, আর কোনোদিন এমন করব না। আমাদের রেদওয়ান পাঠিয়েছে। জানোয়ার বাচ্চা, তোদের সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়া? এই মেজর আপনার স্ত্রীর হাত ধরেছিস তুই? তোর এই হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আফনান একটু থামলো, কাউকে কল করে বলল, বাসায় এসে এক্ষুনি সব কটাকে ধরে নিয়ে যা, হাত কেটে দিবে একদম। সবাই ভয়ে বারবার মাপ চাইছে, তবে আফনান তোয়াক্কা না করে অন্তরার কাছে আসে। মেয়েটা এখনো মাথা নিচু করে সজোরেই কেঁদে যাচ্ছে। ভয় নেই, আমি আছি না, আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। তাকে ওইদিকে। অন্তরা কাপা কাপা চোখে ওপরে তাকায়। আফনান সত্যি এসেছে ও? অন্তরা ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আফনান ওকে কিছুটা শান্ত করে কোলে তুলে নেয়। এদিকে আফনানের লোকেরাও বাড়ি এসে পড়েছে। রেদওয়ানের দলের লোকেদের টানে হিচড়ে নিয়ে যাচ্ছে। আফনান অন্তরাকে নিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। বিছানায় শুয়ে পাশে হেলান দেয়। অন্তরা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, আপনি চলে যাবেন? আফনান কোনো উত্তর দেয় না। অন্তরাকে শুইয়ে উঠে যেতে নিলে অন্তরা ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, না, যাবেন না আপনি। আগে ছাড়ো তুমি। না, ছাড়বো না। আমি জানি ছাড়লেই চলে যাবেন। আজকে একটা রাত আমার সাথে থাকা যায় না? অন্তরা প্লিজ, বাচ্চামো করো না। বিপদ এসেছিল, তাই আমি এসেছিলাম তুমি প্রোটেক্ট করতে। এখন বিপদ আর আসবে না। আমি এরপর থেকে সুরক্ষা আরও বাড়িয়ে দেব। এখন যেতে দাও প্লিজ। না, দিব না। বারবার বাচ্চামো করায় শেষে বিরক্ত হয়ে আফনান একটা ধমক দিয়ে বসে। সাথে সাথে অন্তরা ওকে ছেড়ে দিয়ে একদম চুপ হয়ে বসে। আফনান উঠে দরজার কাছে গিয়ে একবার পিছে ফিরে তাকায়। আর 1.5 মাস ওয়েট করো, মিশনটা কমপ্লিট হলে লম্বা একটা ছুটি পাবো আমি। পুরোটা সময় তোমায় দিব, প্রমিস। কিন্তু এখন অন্তত আমার কাজটা করতে দাও। অন্তরা চুপ করে বসে থাকে। আফনানের কি হলো কে জানে, যেতে নিয়ে আবার অন্তরার কাছে ফিরে এসে 2 হাত দিয়ে মুখটা ওর দিকে ঘোরায়। ঠিক 2 ভ্রুর মাঝ থেকে 1 আঙুল ওপরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। সাথে সাথে দ্রুত স্থান ত্যাগ করে। অন্তরা শুধু এক দৃষ্টিতেই ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অন্তরার ঘুমটা আজ ফজরেরও আগে ভেঙে গিয়েছে। কেন জানি এখন আর বাড়িতে একা থাকতে ভয় করছে না। মনে হয় আফনান সব সময় ওর পাশেই আছে। আচ্ছা, কাল যদি ও ঠিক টাইমে না আসতো তাহলে কি হতো? ভাবতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। আফনান সব সময় ওর প্রয়োজনে হাজির হয়। এর আগে একবার কলেজ থেকে একটা ট্রিপে গিয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিল অন্তরা। পাশেই ছিল সেনা ক্যাম্প। কোনো এক কাজে আফনান সেখান দিয়ে যাচ্ছিল। কলেজ ড্রেস পরা এক পিচ্চিকে দেখে বলে, এই মেয়ে এখানে কি করছো? প্রথমেই কিছুটা ভয় পেয়ে যায় অন্তরা, পরে শরীরে সেনাদের ওই ব্যাচ দেখে কিছুটা আশ্বস্ত হয়। কি হলো বলো? এটা তো ডেঞ্জারাস এরিয়া, বাইরে কারোর প্রবেশ নিষেধ। না মানে আমি পথ হারিয়ে ফেলেছি, কিভাবে ফেরত যাব বুঝতে পারছি না। বলেই অন্তরা কান্না করে দেয়। প্রায় সন্ধ্যাও হয়ে এসেছিল। অনেকটা ভয় পেয়েছে বেচারি। আর এই লোক ভালো নাকি খারাপ তাও তো সে জানে না। আচ্ছা চলো, আমি তোমাকে দিয়ে আসি। আপনি আবার আমার রক্ত খাবেন না তো? কি? না মানে খারাপ ভাববেন না। কোরিয়ান থ্রিলার মুভিতে দেখতাম সিরিয়ালের কিলাররা দেখতে খুব হ্যান্ডসাম হয়, পরে এমন জঙ্গলে কাউকে পেলে নিয়ে মেরে খেয়ে ফেলে। আফনান ভ্যাবাচাকা খেয়ে যায়। সুন্দর দেখে সুনাম করলো নাকি বদনাম ঠিক আন্দাজ করতে পারছে না। তবে সে অন্তরাকে ঠিকই তাদের পিকনিক স্পটে পৌঁছে দেয়। ঘরে বসে এইসব পুরনো কথা ভাবছিল অন্তরা।
ওই দিন থেকেই আফনানকে বেশ মনে রেখেছে মেয়েটা। ঘরের ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে বসে। একটু সাজতে ইচ্ছে করছে একা একা। মেয়ে মানুষের এই এক অভ্যাস, যখন বাসায় কেউ থাকে না একা একা সাজবে, নিজেকে দেখবে, আবার একা একাই মেকআপ মুছে ফেলবে। অন্তরা সাজতে গিয়ে কিছু একটা পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে একটা ড্রয়ার টান দেয়, একটা লাল ডায়েরি, ওপরে বড় বড় অক্ষরে আফনানের নাম লেখা। বেশ পুরনো, কয়েক বছর আগের হবে। কিউরিওসিটির বসে সে ডায়েরিটা খুলে বসে, এক এক পেজ উল্টিয়ে পড়তে থাকা। আফনান কলেজে থাকতে এই ডায়েরিটা লিখত, তবে মাঝ অবধি লিখে আর কেন জানি লেখেনি। কোথাও ভালো স্মৃতি, কোথাও খারাপ, এই সব কিছু। তবে একটা তারিখ দেখে ওর চোখ আটকে যায়। সেটা প্রায় 12 বছর আগের। অন্তরা পড়তে শুরু করে, তবে এখানে এমন কিছু লেখা ছিল যা পড়ে অন্তরা একদম বাকশূন্য হয়ে পড়ে। হঠাৎ হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। এসব কি সত্যি এমন হয়েছিল? নিজেকে নিজে প্রশ্ন করে অন্তরা। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি বের হতে থাকে, যেন চোখের সামনে ভাসছে সবটা। 12 বছর আগে। আজ কলেজে অনেক বড় অনুষ্ঠান। কলেজের একজন ছাত্রকে সেনা ক্যাম্প থেকে পুরস্কৃত করা হবে। ছাত্রটির নাম হলো আফনান সাদিক। এই পুচকে ছেলে এমন কিছু করেছে যার জন্য পুরো সেনা ক্যাম্প তার কাছে কৃতজ্ঞ। দেশের একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান মিস্টার ইয়াহিদ খান, যে এত বড় ড্রাগস পাচারকারী ছিলেন, তাও আবার ফাঁসাতে চেয়েছিলেন সেনা অফিসারকে, তা সবার কল্পনার বাহিরে ছিল। কিছুদিন আগে কলেজ থেকে বান্দরবন পিকনিকে ছিল তারা। খেলার ছলে ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে থামে আফনান ও তার বন্ধুরা। কিছু লোক মুখে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। একটা গাড়ির ট্রাঙ্ক ভর্তি করে কি যেন ভাসছে, আর নিজেদের মাঝ কথা বলছে। আফনানের বন্ধু এসব আড়াল থেকে দেখে ফিসফিসিয়ে বলে, আরে থাম তো সিরাত, কিছু একটা তো এখানে হচ্ছে। ছবিদের বলে মনে হচ্ছে না। ওয়েট, সব ভিডিও করবো আমি। সিরাত ভয়ে চলে আসে ঠিকই, তবে আফনান আসে না। এক এক করে সব ভিডিও করে, সাথে ওদের মধ্যে যা কথা হয় তাও উঠে যায়। কে এসবের পেছনে, সে কাকে ফাঁসাতে চায়। অতঃপর লুকিয়ে ফেরত এসে সব প্রমাণ নিজের বাবা আরিফুল ইসলামকে দেয়। সেনাবাহিনীর সব অফিসাররা বেশ গর্বিত হয় ওর ওপর। তবে এর ফল যে কত ভয়ানক হতে পারে তা ওদের পুরো পরিবার বুঝতে পারেনি। সারা রাত কাজ করে রোদেলা বেশ ক্লান্ত। পুরো রাত কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করছে। ইয়াসিনও ইচ্ছে করে রাতে বাড়ি ফেরেনি। মেয়েটাকে একা রেখে যাবে না ও। চলুন মিস রোদেলা। রোদেলা পাশে তাকায়। হাতে ব্লেজারটা নিয়ে দাঁড়িয়ে আছে ইয়াসিন। রোদেলা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালে ইয়াসিন ইশারা দিয়ে বোঝায় আজ এই অবধি। রোদেলা উঠে ক্লান্ত শরীরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ইয়াসিনও পাশে পাশে হাঁটছে। আজ খুব টায়ার্ড মনে হয়। জি। আমি পৌঁছে দিই? নো থ্যাঙ্কস, আমি যেতে পারবো। ইয়াসিন আর কথা বাড়ায় না। লিফটে উঠে পড়ে দুজনে। রোদেলা চুপ করে নিচে তাকিয়ে আছে। মেয়েটা এত লজ্জা পায় কেন, যেন তাকালেই কিছু হয়ে যাবে। ইয়াসিন হাসে। বাকিদের সরাতে পারছে না, আর একবার তাকায়ও না, হয়তো পুরনো ট্রমার জন্য। নিচে এসে ইয়াসিন তাড়াতাড়ি রোদেলার আগেই গাড়ি থেকে বের হয়। দৌড়ে গিয়ে বিল্ডিংয়ের পাশের দোকান থেকে দুটো এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসে। নিন। কি এটা? এনার্জি ড্রিঙ্ক, ভালো লাগবে। নো থ্যাঙ্কস। আপনি কি ওয়ার্ড ছাড়া আর ইংরেজি পারেন না? নিতে বলছি, নিন তো। রোদেলা বারবার মানা করা সত্ত্বেও নিতে বাধ্য হয়। তবে এই সময় এটির খুব দরকার ছিল আসলে। রোদেলা ঠোঁট ছুঁয়ে ক্যানটায় একটু একটু করে চুমুক দেয়। গ্যারেজে নিজের গাড়িতে গিয়ে বসে। ইয়াসিন অপেক্ষা করছে কখন রোদেলা গাড়ি থেকে নামবে। সে আগেই টায়ার পাঞ্চার করে রেখেছে। কোথায় যেন শুনেছিল এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যদিও সে নিজে এটা মানে না, তবুও একটু আকাম তো করাই যায়। রোদেলা গাড়ি থেকে নেমে যায়। ইয়াসিন হেসে বলে, এখন এই সময় গাড়িও পাবে না, একটু হিরে সেজে আসি। তবে ওর পুরো প্ল্যানে জল ঢেলে দিয়ে গাড়ির পেছনে গিয়ে দুটো টায়ার আর হাবিজাবি যন্ত্রপাতি নিয়ে আসে রোদেলা। কোমরে ওড়না বেঁধে একাই টায়ার পাল্টিয়ে সব ঠিক করে ফেলে। ইয়াসিন দূর থেকে দাঁড়িয়ে এইসব দেখে বলে, ধুর বাল, কপালটাই আমার খারাপ, ভুলে গিয়েছিলাম মেয়েটা সবকিছুতে ব্যাকআপ রাখে। মন মরা হয়ে ইয়াসিনও নিজের গাড়িতে গিয়ে বসলো। এদিকে গায়ে কাঁথা টেনে গভীর ঘুমে মগ্ন রোদেলা। সারা রাত জেগে থেকে বাসায় এসে দুটো ব্রেড জ্যামে লাগিয়ে খেয়ে নেয় রোদেলা। অন্তরা জুস আর কিছু সালাদও রেডি করে রেখেছিল। তাড়াতাড়ি খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। সাথে সাথে তলিয়ে যায় গভীর ঘুমের দুনিয়ায়। অন্তরা নিজেও হালকা পাতলা ব্রেকফাস্ট করে নেয়। নিজের রুমে যাওয়ার সময় কী মনে করে যেন রোদেলার রুমে যায়।
মেয়েটা ঘুমোচ্ছে। ঘুমন্ত অবস্থায় ঠিক ছোট্ট বাচ্চার মতন লাগছে। এই মেয়ের বয়স 30+। অসম্ভব মনে হচ্ছে অন্তরার কাছে। আচ্ছা, ওই অমানুষগুলোর কি একটুও মায়া হয়নি মেয়েটির প্রতি? তখন তো সে আরও ছোট ছিল। অন্তরা রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল। বারান্দায় বসে ধোঁয়া ওঠা 1 কাপ দুধ চা খেতে খেতে সেই ভয়াবহ রাতের কথা ভাবতে লাগলো। বিকেল থেকে রোদেলাকে পাওয়া যাচ্ছে না। আরিফুল নিজের সেনা ক্যাম্প ব্যাক করেছে। রোদেলাকে কিভাবে কি করে খুঁজে বের করবে বুঝতে পারছে না আফনানের মা। চিন্তা করো না মা, আমি ঠিক রোদাবুকে খুঁজে নিয়ে আসবো। আফনানের কথা শুনে আরও জোরে কেঁদে ওঠে তার মা। খুব আদরের মেয়ে তার। দুপুরের দিকে বলল কোনো বান্ধবীর বাসায় নাকি যাবে। ওই যে ফোন সুইচ অফ হলো, আর কোনো খোঁজ নেই মেয়ের। আফনান কী করবে বুঝতে পারছে না। এদিক ওদিক সব বন্ধুদের ফোন করে খোঁজ নিতে বলছে। আর কত এভাবে বসে থাকবে ঘাপটি মেরে? না, আর সম্ভব না। আফনান বাড়ি থেকে বের হয়ে তার এক ফ্রেন্ডের কাছে চলে যায়। আসিফ, কি হয়েছে আপনার? রোদাপুর খোঁজ পেলি? না রে, তবে তুই চাইলেই সম্ভব। হাসাব খুব ভালো ফোন এক্সপার্ট। অনেক আগে একবার রোদেলার কথায় আফনানের সাথে রোদেলার ফোনের কন্ট্যাক্ট করে দিয়েছিল, যেন আফনান বাসায় দেরি করে ফিরলেও কোথায় কি করছে তা খোঁজ রাখতে পারে। সেই ওয়েতে হাসিব আফনানকে রোদেলার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু তথ্য দিল। আফনান আর দেরি না করে দৌড়ে সেখানে পৌঁছে যায়। ঠিকানাটা ওদের কলেজের ঠিক পেছনে, বাগানের খুবই নীরব জায়গা। তবে পৌঁছে যা দেখে আফনানের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রোদ, আপনি? কাপা কাপা গলায় বলে ওঠে আফনান। রেদওয়ান আর ওর সাঙ্গপাঙ্গরা আফনানদের দেখে হেসে ওঠে। আফনানের কারণেই তার বাবা আজ জেলে। প্রতিশোধ নিতে এতদিন যাবৎ মিথ্যা প্রেমের অভিনয় করেছে রোদেলার সাথে, তাই তো এক ডাকাতেই এমন আসতে রাজি হয়েছে। বেচারি, নিজের ইজ্জত তো হারালোই, খামোখা নিজের হিরোগিরি দেখানো ভাইকেও মায়ের খেতে দেখবে। আফনান রোদেলার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। এর সাইডে নিজের মৃত্যু যন্ত্রণা ওর কাছে ঢের আরামের হতো। নিজের চোখের সামনে বোনকে ধর্ষণ হতে দেখার অনুভূতি একটা ভাইয়ের কাছে কতটা কষ্টকর তা এখন কাটায় কাটায় অনুভব করছে আফরান। তবে নিজের দিন দুনিয়ার জ্ঞান ফিরে পড়াবার আগেই হঠাৎ মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করল আফনান। রেদওয়ানের কথায় ওর দলের লোকেরা খুব মারছে আফনানকে, তবে এইসব আঘাত যেন এতটুকু লাগছে না আফনানের গায়ে। সে শুধু আধমরা হয়ে পড়ে থাকে নিজের বোনের দিকে তাকিয়ে। নিজেদের কাজ শেষ করে রেদওয়ান চলে যায়। আফনান অনেক কষ্টেই রোদেলার কাছে আসে। পাশে পড়ে থাকা ওড়নাটা দিয়ে শরীরটা পেঁচিয়ে দেয়। হাতের ওপর মাথাটা রেখে ধীরে ধীরে ডাকতে থাকে, রোদাবু, তাকা আমার দিকে। এই যে তোর ভাই এসছে, সব ঠিক হয়ে যাবে বোন। ওদের সবাইকে আমি শাস্তি দেব, তুই দেখিস কিচ্ছু হবে না তোর। আর কিছু বলতে পারে না আফনান, কেঁদে উঠে হো হো করে। সেদিন রোদেলার শরীরটা বেঁচে গিয়েছিল, তবে মরার মতোই। তারপর থেকে হাসি খুশি মেয়েটা একদম নিশ্চুপ, অনুভূতি শূন্য হয়ে ওঠে। আফনানের মা এতটা বছর যাবৎ মেয়ের সাথে রাগ করে আছেন, কথা বলে না। এসবের জন্য সে নিজের মেয়েকেই দায়ী করে। কেন কয়েকদিনের পরিচয় একটা ছেলেকে ভালোবেসে নিজের পরিবার ছেড়ে যেতে গেল? আজকালকার মেয়েরা এত সাহসী ছেলেদের বিশ্বাস করে ফেলে, যারা ভুলের মাসুল তাদের পুরো জীবন দিতে হয়। তবে কয়েক বছর অবধি সাইকিয়াট্রিস্ট দেখিয়ে চিকিৎসা নিতে হয়েছে মেয়েটার। পড়াশোনাটাও এই জন্য ছেড়ে দিতে হয়েছে। পুরো একঘর হয়ে উঠেছিল মেয়েটা। আর ওই জানোয়াররা, তারা ঠিকই বিদেশে গিয়ে দিব্যি বিন্দাস লাইফ কাটাচ্ছে। আরিফুল ইসলামের মনে হয়েছিল তার মতো কাপুরুষ বাবা এই দুনিয়ায় আর একজনও নেই। নিজে একজন সেনা অফিসার হয়েও মেয়ের সাথে হওয়া এই অন্যায়ের শাস্তি সে দিতে পারেনি। কম কথা শুনতে হয়নি সবার মেয়েটাকে। ওর তো কোনো দোষ নেই, ও তো শুধু কাউকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল। আর কি, যেসব ছেলেরা মেয়েদের বাজে চোখে দেখে, তাদের ইফটিজিং করে কিংবা ধর্ষণের মতো জঘন্য কিছু করে, ওরা জানেও না যে এর প্রভাব একটা মেয়ে ও তাদের পরিবারে কতটা জঘন্যভাবে পড়তে পারে। ওরা এসবের আগে একবারের জন্য নিজেদের মা বোন বা সন্তানের কথা ভাবে না। হয়তো ভাবে, হয়তো নিজেদের পরিবারের সদস্যকে ওরা এই চোখেই দেখে। সেদিন থেকেই আফনান শুধু নিজের ক্যারিয়ারেই ফোকাস করেছে। যেভাবেই হোক ওই পাপীদের ধরে বোনেদের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতেই হবে, নিতেই হবে। দুপুরে উঠে ফ্রেশ হয়ে নেয় রোদেলা। একটা নীল রঙের গোল জামা পরে নেয়। একপাশে আয়নার কাজ করা ওড়না ঝোলানো। আজ দুপুর থেকে সন্ধ্যা অবধি শিফট। ভালোই হলো, রাতে আর বাড়ির বাইরে যেতে হবে না।
এদিকে ইয়াসিন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন রোদেলা অফিসে আসবে। কিছুক্ষণ পর রোদেলা আসলো। ইয়াসিন ওর সিট চেঞ্জ করে গত রাতে যেখানে বসে কাজ করছিল সেটাকেই পার্মানেন্ট করে দিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। ইচ্ছা করেই এই ডেস্কের কম্পিউটার নষ্ট করে রেখেছে ইয়াসিন। ইয়াসিন কাছের এই পাশ থেকে সবই দেখতে পাচ্ছে। ইয়েস, এই তো রোদেলা বসেছে। এখন কম্পিউটার অন করে দেখবে কাজ করছে না, সবাইকে ডাকবে, কেউ ঠিক করতে পারবে না। এসব ভেবে ইয়াসিন খুব খুশি হয়। আয়শা, মাজা, আমাকে ডাকবে, আমি কম্পিউটার ঠিক করে দিব। রোদেলার চোখে আমি হিরো হব, আমার প্রতিও কিছুটা থ্যাঙ্কফুল হবে। আমি ওর নাম্বারটা চাইবো, যেন কোনো সমস্যায় আমাকে ডাকে। একটু একটু কথা বলতে হবে, তারপর ভালো লাগা হবে, তারপর থেকে ভালোবাসা হবে, পরে প্রেম হবে, কয়েকদিন পর বিয়ে করব। বিয়ের পর 2টা বাচ্চা, ছেলের নাম দেব। আর কিছু ভাবতে পারে না ইয়াসিন। বেচারা সব পরিকল্পনা ভেস্তে যায় যখন মনে পড়ে আজ বৃহস্পতিবার। আজ রোদেলার ইউনিটের কারো তো কম্পিউটারে কোনো কাজ নেই, শুধু হাতে করে কয়েকটা ডকুমেন্ট গুছিয়ে জমা দিলেই শেষ। হতাশ, খুবই হতাশ হয় ইয়াসিন। এমন সময় তার পিএ এসে ইয়াসিনকে চিন্তিত দেখে প্রশ্ন করে, এনি প্রবলেম স্যার? কি আর বলবো বলো, বাচ্চাদের নামটা রাখতে পারলাম না। মানে আপনি তো আনম্যারিড। তুমি বুঝবে না। আচ্ছা কাজ করো, কি? মিস রোদেলাকে গিয়ে বলো আমি ডেকেছি। কথাটা শুনে পিএর মনটা খারাপ হয়ে যায়। ইদানিং অফিসে খুব কথা হচ্ছে নতুন সিইওর কারণে অকারণে রোদেলাকে নিজের রুমে ডাকে। মেবি সামথিং ইজ হ্যাপেনিং বিটুইন দেম। আমাকে ডেকেছেন স্যার? রোদেলার কথায় ওর দিকে ফিরে তাকাই ইয়াসিন। বেচারার মুখটায় পুরো রাতের আধার নেমে আছে। কত সুন্দর প্ল্যান করেছিল, সব শেষ। রোদেলা এখন আর বিরক্ত হয় না, এতদিনে অভ্যাস হয়ে গিয়েছে। এই ছেলে প্রথমে ডাকবে, তারপর ভাবনায় ডুবে যাবে। স্যার, ভাবা হলে বলবেন। রোদেলার কথায় ইয়াসিন একটু নড়ে বসে। মেয়েটা কেউ কে পাগল ভাবছে? ভাবলে ভাবুক, পৃথিবীর সকল প্রেমিক পুরুষরাই পাগল। সুস্থ হওয়ার মূলত অভিনয় করে। ইয়াসিন কফির দিকে ইশারা করে বলল, 1 কাপ কফি বানাতে হবে তো, দিচ্ছি। ইয়াসিনের কথার মাঝে কথা থামিয়ে রোদেলা কফি রেডি করতে থাকে আর ভাবে মাস শেষ স্যালারিটা কাজের জন্য পায় নাকি ডেইলি কফি বানিয়ে দেওয়ার জন্য। দ্রুত কফির কাপটা ইয়াসিনের টেবিলে রেখে বেরিয়ে যায়। একবার পেছনেও ফিরে তাকায় না। ইয়াসিনের মুডটা অফ হয়ে যায়। সে কি দেখতে এত খারাপ যে তার দিকে একবার ফিরেও তাকায় না? পকেট থেকে ফোন বের করে সেলফি তোলে কয়েকটা, বারবার স্ক্রল করে দেখতে থাকে। না, ছেলেটা তো দেখতে এতটা খারাপ না। কফির কাপে একটু চুমুক দিয়ে সেও অফিসের কাজে লেগে যায়। দুপুরে খাবার শেষে অন্তরা বাগানের একটা গাছের নিচে বসে। বৃষ্টির মাস চলছে বিধায় আকাশে সূর্যের দেখা মেলে না দুপুরেও। অন্তরা 1 কাপ গরম গরম দুধ চা বানিয়ে নিয়ে এনেছে। চায়ের কাপে একটু চুমুক দিচ্ছে আর ফেসবুক থেকে নীল ডাকঘর গল্পটা পড়ছে। শেষ পর্বটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। আসলে এই সময় থাকতে ভালোবাসার কথা বলে দিতে হয়, নয়তো নিয়তি মানুষকে কখন কোথায় নিয়ে যায় ওই খোদা ছাড়া কেউ জানে না। আফনানের কথা খুব মনে পড়ছে। নামাজে দাঁড়ালেই ওর জন্য চিন্তা আরও বেশি হয়। আফনানের কথা ভাবতে ভাবতেই ফোনে তার কল। অন্তরা ওর নাম্বারটা দেখে খুব খুশি হয়। রিসিভ করে কানের পাশে নিয়ে বলে, আসসালামু আলাইকুম জামাই। ওয়ালাইকুম আসসালাম বউ। তারপর কি করছো? আপনার কথাই ভাবছিলাম। আপনার তো আর আমার কথা ভাবার সময় নেই, ব্যস্ত মানুষ। আফনান হাসে। ইস, কতদিন পর এই হাসিটা শুনছে অন্তরা। ছেলেটা জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবে একদিন। কিছুক্ষণ কথা হলো দুজনের মাঝে, তবে আফনানের কাছে কথা বলারও তেমন সময় নেই। একটা কাজ করো তো। কি কাজ? ফোনটা রেখে আমাদের রুমে গিয়ে আলমারিটা খুলবে। নিচের যে ড্রয়ারটা আছে ছোট, সেটা খুলে দেখো। কি আছে? গেলেই বুঝতে পারবে। আফনান কল কেটে দেয়। অন্তরা এক দৌড়ে রুমে চলে যায়। কথা মতো ড্রয়ার খুলতেই দেখে একটা বড় বক্স। বক্সটা নিয়ে অধীর আগ্রহে খাটে গিয়ে বসে অন্তরা। খুলে দেখে ভেতরে প্রায় 16 রকমের চুড়ি। অন্তরা খুব খুশি হয়। মানুষটা এইসব সারপ্রাইজ দেওয়ার সময় পায়, তবে একটা জিনিস সে বুঝছে না। আফনান বুঝলো কি করে তার চুড়ি পছন্দ? তবে বক্সে চুড়ির সাথে একটা সুন্দর গোলাপও ছিল, যদিও ফুলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। অন্তরা খুব যত্নে সেটাকে নিয়ে তার পড়ার টেবিলের একপাশে সাজিয়ে রাখে। এই ফুলটা দেখলে মনে হবে আফনান তার সাথে আছে। থ্যাঙ্কস দোস্ত, সেদিন রাতে ম্যানেজ করে নিলি। আফনানের কথায় ওর বন্ধু হেসে বলে, তুই তো আমার ফ্রেন্ড, এতটুকু করতেই পারি, আর তোর কষ্ট আমি বুঝি। আফনান ভ্রু কুচকে জিজ্ঞেস করে, মানে?
থাক, এখন আর সাধু সাধতে হবে না, ছেলেদের তো এমন কষ্ট হয়ই। কি বলতে চাইছিস? মেয়েদের মতো ঢং না করে বল। ছি ছি, বইয়ের শখে এখন তুই ছেলেদেরও মেয়ে হিসেবে দেখছিস? সাবধান, আর্মি ক্যাম্পাসে এসব এলাও না। আফনান বিরক্ত হয়ে নিজের রাইফেল ঠিক করতে লাগলো আর বলে উঠল, তুই জীবনও শুধরাবি না। কি করলে ভালো হবে বলতো? আমার কি তোর মতো বউ আছে? বয়স হয়ে যাচ্ছে, ঠিক ঠিক ছুটিও পাচ্ছি না, আর মা বেশি গরজও করছে না বিয়ের। আমার কি বাসর টাসর করতে মন চায় না? হ্যাঁ রে ভাই আমার, দাঁড়া, এবার মিশনটা ঠিকঠাকভাবে শেষ করে তোর জন্য বউ খুঁজে বের করবো। আচ্ছা, আমরা বেঁচে ফিরবো তো? আফনান এই কথার কোনো উত্তর দিতে পারে না, তবুও মনটা শক্ত করে বলে, কেন পারবো না? পারতেই হবে। আমার বউয়ের সাথে বাসর করার জন্য হোক আর তোর বিয়ে করার জন্য হোক, পারতে তো হবে। দুজনেই এই কথাই হেসে ওঠে। ট্রেনিংয়ে যাবে এখন সবাই। সব রেডি করতে করতে আফনানকে উদ্দেশ্য করে তার বন্ধু রোহান বলল, তোর কথা শুনে মনে হলো এখন বিয়ে না করেই ভালো করেছি। সামনে খাবার আছে অথচ খেতে পারছি না, স্বাধীন দেশের মুক্তিযোদ্ধারা ঢুকতে পারছে না, আহা কি কষ্ট। থাম ভাই, আর কাটা খাতে নুনের ছিটা দিস না প্লিজ। এইভাবে না বল মামা, ওই মামা প্লিজ। দুজনে আবারও হেসে ওঠে। বাসায় এখন সবাই ফেরত এসেছে। বিয়ের অনুষ্ঠান শেষে অন্তরার মনটা এখন খুব ভালো। বাড়িতে মানুষজন থাকলেই বাড়িটাকে বাড়ি বাড়ি মনে হয়, নয়তো ঘুমন্ত কোনো নরক মনে হয়। অন্তরা কাজ করছে আর একা একা গান গাইছে আর আফনানের দেওয়া ফুলের কথাটা ভাবছে। আহা টমাটার বারে মজাদার, ও টমাটার বারে মজাদার। অন্তরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু সিদ্ধ করছিল। আফনানের মায়ের আলুর চপ খেতে ইচ্ছে করছে, তাই বউকে বলল একটু বানিয়ে দিতে। অন্তরাও তাই করছে। তবে এমন সময় চারু সেখানে আসে। চারু ওই বাড়ি থেকে আসার পরেই একটু কেমন যেন করছে, মানে অন্তরার দিকে বারবার তাকিয়ে কি যেন ভাবছে। অন্তরাও বিষয়টা বুঝতে পেরে বলে ওঠে, আপু কিছু বলবেন? না না, কিছু না। চারু তাড়াতাড়ি সেখান থেকে একটা বাটি নিয়ে সরে আসে আর মনে মনে ভাবে, মেয়েটা সন্দেহ করলো না তো? আফনান জানতে পারলে জানে শেষ করে দেবে। সে আড়ালে এসে কাউকে কল দিয়ে বলে, সাবধান, আফনান কিন্তু আপনাকে ছাড়বে না, সবটা বুঝে ফেললে আমিও শেষ। ফোনের ওপাশ থেকে উত্তর এলো, ডোন্ট ওয়ারি, এটাই মেজর আফনান সাদিকের জীবনের শেষ মিশন হবে। আই চ্যালেঞ্জ ইউ। চারু একটা ডেভিল স্মাইল করে ফোন রেখে দিল। অন্তরার দিকে তাকিয়ে ভাবলো, আমি যাকে পাইনি তাকে কাউকে পেতেও দেব না। ফারিয়া। নিজের নাম শুনে পেছনে তাকায় ফারিয়া। সকাল সকাল ভার্সিটি যাচ্ছিল। রিক্সা না পাওয়ায় ফুটপাতে হেঁটেই যাচ্ছিল। খুব একটা দূরে না ভার্সিটি, তবে পরিচিত কণ্ঠে নিজের নাম শুনেই দাঁড়িয়ে যায়। পেছনে ফিরে দেখে পরিচিত মুখ। চেহারায় অটোমেটিক একটা হাসি চলে আসে। সায়েম, এখানে হঠাৎ? কেন আসতে পারি না? ফারিয়া হাসে। সায়েম কাছে আস্তে আস্তে বলে, হাসবেন না ম্যাডাম, হিন্দিতে একটা কথা আছে, হাসি তো ফসে, এটা মনে রাখবেন। ফারিয়া যেন আরো জোরে হেসে ওঠে। সায়েম ওর এক হাত নিয়ে নিজের হাতের মাঝে শক্ত করে ধরে। চলো পাশের রেস্টুরেন্টে যাওয়া যাক। ফারিয়া বাধা দেয় না। এতদিনে ওদের মাঝে সম্পর্কের জালটা অনেক দূর গড়িয়ে গিয়েছে। এখন অনেক সময় বসে বসে সায়েম দুনিয়ার আজগুবি সব গল্প বলবে, আর ফারিয়া এক হাত ভাঁজ করে মাথা রেখে মুগ্ধ নয়নে তাকিয়ে ওকে দেখবে আর শুনবে। রোদেলা আজ 2 দিন পর অফিসে এসেছে। শরীরটা একটু খারাপ থাকায় 2 দিন আসতে পারেনি। ছুটিও নিয়েছিল। লিফটে করে ওঠার সময় ইয়াসিনের সাথে দেখা। শুধু দুজনেই আছে ভেতরে। রোদেলাকে দেখে ইয়াসিন প্রশ্ন করে, এখন কেমন আছেন মিস রোদেলা? আলহামদুলিল্লাহ। যাক, বাঁচে গেল। আমি যে কত টেনশনে ছিলাম। রোদেলা একটু বাঁকা ভাবে ইয়াসিনের দিকে তাকালো, পরে অন্যদিকে মাথা ঘুরিয়ে নেয়। এতদিনে এই লোকটার নিব্বা মার্কা প্রেম রোদেলায় অভ্যস্ত হয়ে গিয়েছে। ইয়াসিনের ব্যবহারে সে ইদানিং পরিষ্কার বুঝতে পেরেছে লোকটা ওর প্রেমে পড়েছে। একটু হাসে সে আনমনে। ওর পাগলামোর প্রশংসা না করে পারা যাবে না, তবে তার পরপরই মুখের হাসি থেমে যায় রোদেলার। তার সত্যটা হয়তো ও জানে না, না জানারই কথা। জানলে আর এসব পাগলামি করতো না। ইয়াসিন রোদেলার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এখনও কত ইনোসেন্ট ওর ফেসটা। আচ্ছা, ওই জানোয়ারগুলোর একটু বাঁধলো না বিবেকে? ওরা মানুষ নাকি অন্য কিছু? একটা কথা বলি। জি স্যার, বলুন।
আমি যদি আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই আপনি মাইন্ড করবেন? রোদেলা হতভম্ব হয়ে যায়। ওক্ষণ এভাবে এখানে ইয়াসিন এমন কিছু বলতে পারে সেটা রোদেলার ভাবনার বাহিরে ছিল। আর বাসা অবধি যাওয়ার মানেই সবটা জেনে যাওয়া। তখন বাকিদের মতো এই লোকটাও নাক ছিটকাবে। তার মানে এই চাকরিটা আর বেশি দিন করা হবে না। রোদেলাকে এতটা ঘাবড়ে গিয়ে চুপ থাকতে দেখে ইয়াসিন বলে, আমি আপনাকে জোর করবো না মিস রোদেলা। আপনি কাকে জীবনে চড়াবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা জানেন কি? রোদেলা জিজ্ঞেস করার ভঙ্গিতে তাকায়। ইয়াসিন বলে ওঠে, আমি আপনার সব সত্য মেনে নিয়ে আপনার সাথে সারাটা জীবন থাকতে রাজি। হয়তো এটাই ভালোবাসা। এমন সময় লিফটের দরজা খুলে যায়। রোদেলা 1 মিনিট না দাঁড়িয়ে জলদি সেখান থেকে বেরিয়ে যায়। ইয়াসিন শুধু এক দৃষ্টিতে ওর যাওয়ার পথে তাকিয়ে থাকে। আমিও দেখি কতদিন এই প্রেমিক পুরুষের প্রেমে না পড়ে তুমি থাকো মি। আপনার টিমে সবাই রেডি তো মেজর আফনাফ? ইয়েস মেজর রোহান, আমরা ফ্রন্ট সাইডে দিয়ে যাচ্ছি, আপনারা ব্যাক সাইড দিয়ে এগোতে থাকুন। দুটো টিম দুদিকে ভাগ হয়ে যায়। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় এক পরিত্যক্ত স্থানে ঘাঁটি বেঁধেছে রেদওয়ান ও তার দলের সবাই। এই পুরো এলাকাটা ওদের কবজায়। অস্ত্রসহ ছেলে পেলেও কম নেই রেদওয়ানদের। এতদিন যত টিম এসেছে ফেরত গিয়েছে তাদের লাশ। আজ পুরো সেনাবাহিনীর সবচেয়ে বেস্ট দুটো টিম এসে এই ভয়ানক রণক্ষেত্রে। লড়াইটা এখন শুধু প্রফেশনাল না, পার্সোনাল হয়ে উঠেছে। বোনের সাথে হওয়া অন্যায়, স্ত্রীকে ক্ষতি করতে চাওয়া কিংবা দেশের সাথে বিশ্বাসঘাতকতা, সব কিছুই করেছে রেদওয়ান। আপনার নিজেকে সাহস যোগায়। কাম অন আফনান, ইউ ক্যান ডু ইট। সব কিছু প্ল্যান মোতাবেক চলতে থাকে। দুটো টিমের মাঝে ওয়াকিটাকি দিয়ে তথ্য আদান প্রদান হচ্ছে। দুই বন্ধুই লিড দিচ্ছে টিম দুটো। আমার সাহসী সেনারা, কেউ পিছিয়ে ফিরবেন না। হয় জিতবো না হয় মরবো। হার নিয়ে ফেরত গিয়ে দেশকে বিপদের মুখে আমরা ফেলবো না। সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আফনান ওর টিম নিয়ে সামনে এগোতে থাকে। মেইন দুটো টিমকে আবারও ছোট্ট ছোট্ট 4টা করে টিমে ভাগ করা হয়েছে। আফনান নিজে সবচেয়ে রিস্কে আছে, যেই টিমের তার মাঝেই আছে। আগে থেকে পরিকল্পনা করা আছে, দুজন সেনা সদস্য ইচ্ছে করে দুটো ভুল নিশানায় অন্য পাশ থেকে গুলি করবে। স্বাভাবিক তখন রেদওয়ানের দলের লোকেরা এদিকেই টার্গেট করে সামনে আসবে। এই সুযোগে ছোট্ট ছোট্ট 3টে টিমই সামনে এগিয়ে যাবে। দুটো টিম ফিল্ডে থেকে লড়াই করবে। একটা টিম সোজা সামনে থাকা পুরনো বাড়িটাই ঢুকে যাবে। পেছন থেকে মেজর রোহানের একটা টিম ওদের সাথে ভেতরে যাবে। দুটো টিম পেছনের শত্রুদের সাথে লড়বে। আর শেষ টিমটা সবার সেফটির জন্য সব তথ্য মেইন ক্যাম্পের অফিসারদের কাছে পাঠাবে। অবস্থা খারাপ দেখলে সেনাদের সেফটির জন্য ফেরত আসতেও বলা হয়েছে। বাকিটা দেখা যাক। প্ল্যান মোতাবেক সব কিছু চলছিল। বাড়িটার ভেতরেও আফনান তার টিম নিয়েই পৌঁছে যায়। তবে রোহানদের আসতে কিছুটা দেরি হচ্ছিল। তবে এই একটু দেরি পুরো ফলাফলটা পাল্টে দিতে পারে। তাই আফনান সোজা দোতলায় চলে যায় আর ওর টিমকে পাহারায় রাখে যেন ওদের দলের লোক আর ভেতরে আসতে না পারে। দোতলায় রেদওয়ান আছে। ওকে জিম্মি করতে পারলেই সব কিছু থেমে যাবে। তবে দোতলায় এসে রেদওয়ানকে একা দেখে আফনান বেশ অবাক হয়। ওয়েলকাম মেজর আফনান সাদিক, আর ইউ ওকে? ব্যাপারটা কি বলতো? নিচে তোর দলের লোকদের অভাব নেই, আর এখানে তুই একা কেন? এই তো এক্ষুনি বুঝতে পারবি। আফনান আর এক পা এগোনোর আগে কেউ একজন সজোরে পেছন থেকে তার মাথায় আঘাত করে। তার টিম থাকতে ওই দলের কেউ তো ভেতরে আসার কথা না। তবে কি আফনানের নিজের দলের কেউ বিশ্বাসঘাতকতা করলো? নিচে লুটিয়ে পড়তে পড়তে আফনান ঝাপসা ঝাপসা যাকে দেখতে পায় তাকে দেখে বলে ওঠে, রোহান তুই? রোহান বিকৃত একটা হাসি দিয়ে বলল, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার দোস্ত, ডোন্ট মাইন্ড। এই দেশের শুধু একজন হিরোই প্রয়োজন, তুই থাকতে সেটা আমি হতে পারতাম না, তাই আলবিদা। তোমার টাকা তুমি সময় মতো পেয়ে যাবে। থ্যাঙ্কস মেজর রোহান। রেদওয়ানের কথা শুনে মেজর রোহান হাসলো আর বলে উঠল, নতুন ফোর্স আসার আগে আপনি পালান। রেদওয়ান আর 1 মিনিটও দাঁড়ালো না। ওর দলের সবার মৃত লাশ পড়ে আছে। সে দ্রুত পাশের জঙ্গল বরাবর হাঁটতে থাকলো। তবে হঠাৎই একটা গুলির আওয়াজ তার যাত্রা থামিয়ে দিল। পেছন হতেই কেউ গুলি করছে। বুকে বেয়ে রক্ত বেরোচ্ছে। পিছনে তাকাতে দেখে আফনান দাঁড়িয়ে। রোহানও কিছু বলছে না। রেদওয়ান চিল্লিয়ে বলে, ইউ ব্লাডি বিচ। আর কথা শেষ করতে পারে না রেদওয়ান। আফনান তার রাইফেল দিয়ে আর একটা গুলি করতে রেদওয়ান মাটিতে লুটিয়ে পড়ে। আর আফনান বলে ওঠে, লেটস দ্য মেইন গেম বিগিন। দেশের সব নিউজ চ্যানেলে আজ একটা নিউজই চলছে।
আফনানের পুরো পরিবার অধীর আগ্রহে টিভির সামনে বসে আছে। 2 দিন পার হয়ে গিয়েছে আফনানদের মিশনের। দেশের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হবে মেজর আফনান সাদিককে। তার পুরোটাই লাইভ হচ্ছে। এত বড় একজন ক্রিমিনালকে কিভাবে সে শেষ করে দিল তা বেশ অবাকের বিষয়। এখন সে পুরো দেশের হিরো। একটু পর আফনান মঞ্চে উপস্থিত হয়। প্রথমে তাকে স্পিচ দিতে হবে। স্টেজে উঠে সে ডেস্কের কাছে যায়, মাইকটা নিচের দিকে ঘুরিয়ে স্পিচ দিতে থাকে। আসসালামু আলাইকুম। এখানে আমার অনেক সিনিয়র সহ আমার টিমের অনেক মেম্বার উপস্থিত আছেন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এই সম্মানের যোগ্য মনে করার জন্য। তবে এর ক্রেডিট আমার একার না, আমার সহকারী মেজর রোহান আর আমার পুরো টিম যদি সততা আর সাহসের সাথে না লড়ত তবে মিশনটা সফল করা আমার পক্ষে সম্ভব হতো না। আফনান একটু থেমে আবারও বলতে শুরু করে, আমরা চেয়েছিলাম রেদনকে জীবিত ধরতে, তবেও পাল্টা আমাদের আক্রমণ করার সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই আত্মরক্ষার খাতির ওকে মারতে হয়েছে। তবে আমাদের প্রত্যেকের উচিত নিজের দেশের স্বার্থ নিজেকে বিলিয়ে দেয়া, দেশ রক্ষায় কাজ করা। আবারও সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই করতালির মাধ্যমে আফনান ও ওর টিমকে অভিনন্দন জানায়। সিনিয়র অফিসার আফনানের সাথে হ্যান্ডশেক করে বলল, কনগ্রাচুলেশন ইয়ং ম্যান, ইউ ডিজার্ভ ইট। আফনানের বুকে একটা ছোট্ট ব্যাজ লাগিয়ে দেয়। হিটা পাওয়ার স্বপ্নেই ডুবে থাকে হাজারো আর্মি অফিসাররা। টিভিতে এইসব দেখে কান্নায় ভেঙে পড়ে আরিফুল ইসলাম। সে নিজে যা করতে পারেনি তার ছেলে পেরেছে। গর্বে তার শির আজকে অনেক ওপরে। অন্তরার আজ যেন একটু বেশি ভালো লাগছে। সে চুপিসারে সবার মাঝ থেকে দৌড়ে দোতলায় নিজের রুমে চলে গেল। আফনানকে কল করবে ভাবতেই দেখে সেই আগে কল করেছে। আসসালামু আলাইকুম বউ। ওয়ালাইকুম আসসালাম। এখন ছুটি পাবেন না। আজব তো, কেমন আছে, কি করছে, কিভাবে কি হলো তা না জিজ্ঞেস করে তুমি ছুটির কথা বলছো? অন্তরার মনটা খারাপ হয়ে গেল। অন্তরাকে চুপ থাকতে দেখে আফনান বলে ওঠে, আজ বিকেল আসছে। দোস্ত, রোহানের কথা শুনে ব্যাগ গোছানো থামিয়ে আফনান ওর দিকে তাকায়। তোরে বললাম তুই একটু ঘুমিয়ে নিলি না তো? এখন কি ঘুমের সময় নাকি? কি চাও তো বলছিস? না মানে বউয়ের কাছে গিয়ে তো আজ রাতে ঘুমাবি না, তাই আর কি। আফনান একটা ছোট্ট বালিশ রোহানের দিকে ছুঁড়ে মেরে বলে, হিংসা হলে এই বালিশ জড়িয়ে আজ শুয়ে থাকিস। মজা নিস না তো, পারলে একটা বউ খুঁজে দিস। আফনান হেসে বলল, আচ্ছা। রোহান নিজের ব্যাগ গোছাতে থাকে। পুরো 1 সপ্তাহের ছুটি পেয়েছে ওরা। 1 সপ্তাহ ছুটি মানে আর্মিদের কাছে 1 বছরের ছুটির সমান। যেখানে ঈদের সময় মাত্র 3 দিন থেকে 4 দিন ছুটি থাকে। আফনান ব্যাগ গোছাতে গোছাতে ভাবতে লাগলো রোহান হেল্প না করলে প্রতিশোধটা আর নেওয়া হতো না। এসব কিছু ওদের প্ল্যানেরই অংশ ছিল। যেন নিজের আত্মরক্ষার উদাহরণ দেখে নিজের সবচেয়ে বড় শত্রুকে নিজ হাতে শাস্তি দিতে পারে আফনান। তাই রেদওয়ানকে এটা বিশ্বাস করানো হয় রোহান তার দলের। তবে সে হয়তো ভুলে গিয়েছে সবাই তার মতো দেশদ্রোহী রাজাকার না, কেউ কেউ দেশপ্রেমীও হয়। মা, আফনানের মা রান্নাঘরে অনেক কিছু রান্না করছিলেন। আজ তার ছেলে তাদের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরছে। হয়তো টাকা পয়সার পাহাড় অনেকেই বানিয়ে ফেলে, তবে এভাবে সবার আইডল হতে কজন পারে? এমন সময় রোদেলার মুখে মা ডাক শুনে তার মা একদম থমকে যায়। আজ কত বছর পর এই ডাকটা সে শুনেছে। ওপরে ওপরে যতই রাগ করে থাকুক, ভেতরে তো সে একজন মা। মা তো মাই হয়। সে রোদেলার দিকে তাকালো। রোদেলার আরও কাছে এসে বলল, মা একটু কথা বলি তোমার সাথে। আফনানের মা চুপ করে রইলেন। রোদেলা আবারও বলে উঠল, মা আমি বিয়ে করতে চাই। কি? একটা চিৎকার দিয়ে ওঠে রোদেলার মা। তার মেয়ে কি পাগল হয়েছে? হঠাৎ এসব কি বলছে? এর আগে তারা নিজেরাও রোদেলাকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল। ভেবেছিল নতুন সংসার হলেও হয়তো পুরনো ব্যথা ভুলে যাবে। তবে ও আর কাউকে বিশ্বাস করতে পারেনি। আজ হঠাৎ এসব? জি মা। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ মা, আর যে আমাকে বিয়ে করতে চায় সে হয়তো সবটা জেনেই এসেছে। রোদেলার মা কিছুটা ওর দিকে ফিরে প্রশ্ন করলো, তুই কি ওই ছেলেকে ভালোবাসিস? রোদেলা চুপ থাকে। সে নিজেও এর উত্তরটা ঠিক জানে না। তবে এটা ঠিক যে ইয়াসিনের বাচ্চা মোর নজর এড়ায়নি। কিছুটা দুর্বল হয়তো সে নিজেও হয়েছে। মেয়েকে চুপ করে থাকতে দেখে রোদেলার মা যা বোঝার বুঝে যায়। তা ছেলেটাকে? আমাদের অফিসের সিইও, বয়সে আমার থেকেই ছোট। তা এত ভালো মেয়ে থাকতে তোমাকে কেন? মানে বুঝতেই পারছো কি বলছি? জানি না। আচ্ছা এক কাজ করো, ওই ছেলেকে কাল আসতে বলো। যা কথা হবে আফনানের সামনেই হবে। পাকনামি করে কিছুই করতে যেও না। আগের বার কি হয়েছে হলো না নিশ্চয়ই। রোদেলা আর কিছু না বলে মাথা নেড়ে চলে আসে।
একবার বিশ্বাস ভাঙলে আর তা আগের মতো ফিরিয়ে আনা যায় না। এজন্যই হয়তো মানুষ বিশ্বাসকে আয়নার সাথে তুলনা করে। রোদেলার যদিও নিজে কিছু করার হতো সে তো তার মাকে বলতো না, তবে একটা জিনিস দেখে ভালো লাগছে, আজ এত বছর পর মা অন্তত কথা তো বলেছে। বিকেলবেলা আজ অন্তরা খুব সুন্দর করে সেজেছে, পছন্দের কালো শাড়িটা পরেছে, মুখে হালকা মেকআপ করতে নিয়েও করেনি। দিয়া এসে ঠিকই এসব নিয়ে মজা করবে, নিচে গিয়ে নিজেও রান্নার কাজে শাশুড়িকে একটু হেল্প করলো। এমন সময় গাড়ির হর্নের আওয়াজ। এক্সকিউজ মি বিউটিফুল লেডি, কাজ শেষ হলে আমাকে একটু সময় দেওয়া যাবে? বারান্দায় ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল অন্তরা। আফনানের কথা শুনতে পেয়েও সে পেছনে তাকায় না। আফনান বুঝে নেয় অভিমান জমেছে। সবই বুঝলাম, তাই বলে বৃষ্টির সিজনে রাতের বেলা ফুলের টবে পানি কে দেয়? অন্তরা এবারও কোনো জবাব দিল না। তার ভীষণ রাগ উঠেছে এই লোকটার ওপর। বিকেলে আসার পর থেকে সবার সাথে কথা বলছে, দেখা করেছে, গিফট দিচ্ছে, অথচ বউয়ের খোঁজ নেওয়ার তার সময় নেই। একবারের জন্য রুমে আসেনি, সবার সামনেও তেমন পাত্তা দেয়নি। বড় অফিসার হয়েছে দেখে কি দুনিয়া সব উল্টে ফেলেছে? অন্তরাকে দেখাটা তার কাছে কি খুব তুচ্ছ বিষয়? রাগে জেদে আর কথাই বলবে না এই লোকটার সাথে। হঠাৎ পেছন থেকে কেউ কোমর জড়িয়ে ধরায় অনেকটা কেঁপে উঠল অন্তরা। নাড়াচড়া বন্ধ করে একদম স্থির হয়ে গিয়েছে, শ্বাসও প্রায় আটকে যাওয়ার মতো অবস্থা। বুঝলো আফনানের কাছেটা, কাপা কাপা গলায় শুধু বলল, হাতটা সরান। কেন? বউ তো আমারই। আফনান এক হাতে অন্তরার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে একপাশে নিজের মুখটা রাখলো, আরো শক্ত করে কোমরটা জড়িয়ে ধরে বলল, সবসময় বাচ্চাদের মতো নাক ফুলে থাকলে হয় না, এখন বড়দের মতো কিছু করার সময়। অন্তরা শুধু কেঁপে উঠল, কিছু বলল না। কেন জানি এখন একটু বেশি ভয় লাগছে আফনানকে। আফনান অন্তরার হাত ধরে ওকে নিজের দিকে ঘোরায়, মুখটা উঁচু করে ধরে কপালে একটা চুমু দেয়। অন্তরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, দূরে গিয়ে কোথাও বাধাও দিচ্ছে না, কাছে এসে সায়ও দিচ্ছে না। আফনান ওর অবস্থা বুঝতে পেরে বলল, ভয় করছে? আপনার কথা কাজ সব কিছু আজ একটু অন্যরকম লাগছে। কি চান? আমি কি চাই তুমি জানো না? অন্তরা চুপ হয়ে যায়। আফনান আবারও বলে ওঠে, একটু সুযোগ দিবে তোমার মাঝে হারিয়ে যাওয়ার? আমার মাঝে হারাবেন মানে? আমি কি গোলক ধাঁধা নাকি? অন্তরার বোকা বোকা কথায় এমন অবস্থায়ও হেসে ফেলে আফনান। ওকে কোলে করে নিয়ে খাটে শুইয়ে দেয়। অন্তরাও বাধা দিচ্ছে না, স্বামী তো, ও তো অধিকার আছে। আফনান অন্তরার অনেকটা কাছে চলে আসে। রাত গভীরের সাথে স্পর্শটাও অনেকটা গভীর হয় তাদের। কিছুক্ষণ পর, আউচ, অন্তরা ব্যথা পাচ্ছে তো? সরি। তুমি তো কাছে আসতে চাইতে, এখন এইভাবে খামচে দিচ্ছ কেন? পিঠটা শেষ করে দিলে। সরি, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। অন্তরার কাঁদো কাঁদো মুখ দেখে আর আফনান কিচ্ছু বলল না। আজ রাতে তার পিঠে আঁচড়ের দাগের কোনো কমতি হবে না, সে বুঝে গিয়েছে। আর সময় নষ্ট না করে সে অন্তরার মাঝে আবারও ডুব দিল। এইদিকে সব দেখে চারুও বুঝে ফেলে সে কত বড় ভুল করেছে। নিজেকে ওয়াদা করে এই ভুল আর করবে না। যেই ভালোবাসা থেকে স্বামীকে দূরে রেখেছে তা আর করবে না। সকালবেলা অন্তরার ঘুম একটু আগে ভেঙে গিয়েছে। আফনানের দিকে তাকিয়ে দেখা এখনও ঘুমাচ্ছে। ওকে আর ডাকে না, আস্তে করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে আফনান উঠে গিয়েছে। গুড মর্নিং জামাই। ব্যাড মর্নিং বউ। কেন, কি হলো আবার? আমাকে ডাকতাম, একসাথে যেতাম। দেশে পানির খুব সংকট, আমাদের উচিত পানি বাঁচানোর। থাক, আর দেশে চিন্তা করতে হবে না, ফ্রেশ হয়ে আসুন। আফনান আর কিছু না বলে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখে অন্তরা সব কিছু গুছিয়ে নিচে যাচ্ছে। আফনান ওর এক হাত টেনে নিজের সাথে মিশিয়ে বলল, এত তারা কিসের বউ? ছাড়েন, এখন সময় নেই, বাসায় মেহমান আসবে। কোন মেহমান আসবে যে আমার থেকেও বেশি জরুরি? রোদ আপুকে দেখতে আসবে। আফনানের মনে পড়ে কাল সন্ধ্যায় তার মাও এই ব্যাপারে বলেছিল। ইয়াসিক নাকি কি যেন নাম ছেলেটার। আফনান অন্তরার কপালে ঠোঁট ছুঁয়ে ওকে ছেড়ে দিল। আফনানদের বাড়ির ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসে আছে। একপাশে অপরাধীর ন্যায় মুখ নিচু করে দাঁড়িয়ে আছে রোদেলা। ইয়াসিন তার বাবাকে নিয়ে এসেছে, সেও মাথা নিচু করে বসে আছে। নীরবতা ভেঙে আরিফুল বলে উঠল, তা সব জানো তো তুমি? জি আঙ্কেল। আবেগের বশে সিদ্ধান্ত নিও না বাবা, সমাজের মানুষের কথা শুনতে হবে খুব। তখন আমার মেয়েকে ছেড়ে দিবে না তো? রোদেলার বুকটা ধক করে কেঁপে ওঠে। আসলেই তো, পরে আবার ছেড়ে দেবে না তো? ইয়াসিন রোদেলার দিকে একবার তাকিয়ে আরিফুল ইসলামের দিকে তাকায়।
আর উত্তর দেয়, যদি মাঝপথে হাতটা ছাড়বার হতো তাহলে হাতটা ধরতে চাইবো কেন? আই উইল ট্রিট হার লাইক মাই কুইন। আফনান এবার চুপ করে থাকলো না, সেও বলে উঠল, আমার একটাই বোন, খুব আদরের ছিল, অনেক কষ্ট সহ্য করছে গত 12 বছর। আর সহ্য করার ক্ষমতা নেই ওর মাঝে। ওকে কষ্ট দিও না প্লিজ। দিব না, কথা দিলাম। আরও কিছুক্ষণ কথা হলো সবার মাঝে। ইয়াসিনের প্রতিটা কথার উত্তর সবার খুব পছন্দ হলো। শেষে 1 সপ্তাহ পর বিয়ে ঠিক হলো। আল্লাহর রহমতে বিয়েটাও ঠিকঠাকভাবে হয়ে যায় 3টা বছর পর। এই আফরা, দাঁড়াও মা, আর 1 লোকমা দিব, তাহলেই শেষ। আফরার 2 বছরের ছোট্ট মেয়ে, অথচ এত দুষ্টুমিতে ভরা। অন্তরা সারা দিন মেয়ের পিছে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে। আফনান ছুটিতে এসেছে কিছুদিন হলো, নিচে বসে চা পান করছিল। এমন সময় আফরা দৌড়ে এসে বাবার কাছে লুকায়। আফনান কোলে নিয়ে মেয়েকে আদর করতে করতে বলে, কি হচ্ছে আম্মু? মা জোর করছে? থাক, বাবার কাছে থাকো, আম্মু জোর করবে না। অন্তরা আফনানের ওপর রাগ হয়ে রান্নাঘরে চলে যায়, লাই দিয়ে দিয়ে মেয়েকে মাথায় উঠিয়ে রাখবে। এমন সময় সায়েম এসে বলল, ভাবি। আর কিছু না বলে কান্নাই করে দিল। অন্তরা ভ্যাবাচাকা খেয়ে গেল। কি বাচ্চার মতো কাঁদছো কেন? চাকরি তো পেয়েই গিয়েছি, একটু ফারিয়াকে রাজি করান। সবাই বিয়ে করে সেটেল হয়ে গিয়েছে, খালি আমি দেবদাসের মতো ঘুরছি। ধুর। আচ্ছা, চাচিকে বলে দেখবো। খেয়ে বলল। সায়েম আর কিছু বলে না। এই ফারিয়া মেয়েটা এত জেদি, একবার বলেছে পড়াশোনা শেষ করে বিয়ে করবে, মানে সেটাই করবে। শুধু সত্যি সত্যি ভালোবেসেছিল বলে, নয়তো এতদিনে অন্য কাপল হলে ঠিকই ব্রেকআপ হয়ে যেত। অন্তরা রুমে বসে কাপড় গোছাচ্ছে, আফরা বিছানার একপাশে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। অন্তরা কাপড় গুছিয়ে ড্রয়ারে রেখে আসতে আফনান এসে ওকে জড়িয়ে ধরে। এই পাগল আপনি! আফনান কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, শুনলাম কাল নাকি রোদাপু আসবে। হ্যাঁ, এখন থেকে আগামী কয়েক মাস এখানেই থাকবে। ডেলিভারির ডেট তো দিলই। দেখা করে যেতে পারলাম না। অন্তরার মনটা খারাপ হয়ে যায়। আজ বিকেলে চলে যাবে আফনান, তবে এখন এসবের অভ্যাস হয়ে গিয়েছে। বউ, একটা কথা বলি। বলো। ভালোবাসি। অন্তরা হেসে দেয়। বিয়ের 3 বছর পরও বদলায় নেই। অন্তরাও গালে একটা চুমু দিয়ে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি, আমার বাবুর আব্বু। ছোট্ট মেয়ে আফরাও ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, যেন সেও বলছে, আমিও তোমাদের ভালোবাসি আব্বু আম্মু।